বিএনপি 30 থেকে 40% মতো ভোট পেয়েছিল এই 4টি নির্বাচনে। তারাও 2বার ক্ষমতায় গিয়েছিল। আসছে ফেব্রুয়ারিতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে তা নিশ্চিত করেই বলা যায়। জাতীয় পার্টি নিয়েও বিতর্ক আন্দোলন চলছে। দলটি নির্বাচনের মাঠে থাকবে কি থাকবে না তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন বা সরকার এ ব্যাপারে এখনও নতুন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। আগের পরিসংখ্যান আমলে নিলে তুলনামূলক ভালো 4টি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছে। আগামী নির্বাচনে এই ভোটই কি জয় পরাজয়ের মূল ফ্যাক্টর হয়ে উঠবে, না জুলাই আন্দোলনের পর মানুষ নতুন করে ভোটের সমীকরণ তৈরি করবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। জনমনে তৈরি হওয়া এসব প্রশ্নের উত্তর খুঁজব আমাদের আজকের পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান, এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, আছেন আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল, আছেন অধ্যাপক আসিফ এম শাহান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। আলোচনার শুরুতে আমি একটু আজিজুল বারী হেলাল আপনার কাছে জানতে চাই, আপনি ভোটের হিসাবটা দেখছিলেন, এই আওয়ামী লীগের ভোটার বা জাতীয় পার্টির ভোটটাই কি আগামী নির্বাচনে জয় পরাজয়ের মূল ফ্যাক্টর হবে? আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ। আমি প্রথমে একটু আমাদের এই অনুষ্ঠানের শুরুতে যে কথাগুলো বলেছেন তার একটু ছোট একটা ক্রিটিক আমি করতে চাই। আপনি বলছেন যে 4টা নির্বাচন তুলনামূলকভাবে ভালো। আমি এখানে একটু প্রতিবাদ করতে চাই। 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনের পর থেকেই বাংলাদেশের আজকের এই দুর্গতি, এই দুর্যোগ। কারণ ওই নির্বাচন এমন একটা ম্যানিপুলেটেড এবং এমন একটা ফ্যাব্রিকেটেড নির্বাচন হয়েছিল, যার ফলে বাংলাদেশেরটা ভারতের কাছে বন্ধক হয়ে গিয়েছিল। অর্থাৎ একটা পাপেট সরকার ওই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ 2008 সালের নির্বাচনকে আমি কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে মনে করি না, কারণ ওই নির্বাচনে আই ওয়াজ দ্য কন্টেস্ট্যান্ট ফ্রম ঢাকা সিটি। আমি তখন দেখেছি যে কি হয়েছিল ওই নির্বাচনে, কি কারসাজি হয়েছিল। যাই হোক, এখন ভোটের হিসাব যেটা বলছেন, যে দেখেন আগের যে ভোটের হিসাব ছিল, তাই না, এই হিসাব যে আপনি কি অ্যাবসুলেট ধরতে পারেন না। এই ভোটের হিসাবটা রিলেটিভ চেঞ্জ হয়। এবং এখন বাংলাদেশের মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি নতুন বাংলাদেশ। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখাতে পারবে, শুধু স্বপ্ন দেখালে তো হবে না, সেটা বাস্তবায়ন যারা করতে পারবে, এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম আপনার তত্ত্ব উপাত্ত পদ্ধতি যারা দিচ্ছে। এবং আমাদের যে নতুন যে ভোটাররা, এখন মনে করেন 12 কোটি ভোটার বাংলাদেশে, প্রায় 12 কোটি, এবং এই 12 কোটি ভোটারে আমার মনে হয় 50% ভোটার গত 4টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তারা একটা নতুন একটা টেস্ট ভোটের গ্রহণ করবে। তারাও দেখবে যে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন এবার অংশগ্রহণ করবে, তাদের মধ্যে আগামী বাংলাদেশকে আপনার বিশ্বের দরবারে একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী এবং শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান এবং আমাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের কোশ্চেনে কোন দলটি বেশি সোচ্চার। এবং এই যে আপনারা এখন যে সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, অনেক বক্তব্য দেওয়া হচ্ছে যে জাতি রাষ্ট্রকে নতুনভাবে তুলে ধরবার জন্য। এজন্য আমি মনে করি আমাদের দল বিএনপি, আমরা এই নতুন রাষ্ট্র মেরামতের জন্য এবং নতুনভাবে রাজনীতিকে একটা ব্রেক থ্রু, যে পুরনো রাজনীতি থেকে সরে আসার জন্য আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমরা ঐক্যমত কমিশনের সাথে আমাদের আর্গুমেন্টগুলো আপনি দেখবেন যে 84টা প্রস্তাব ঐক্যমত কমিশন দিয়েছে, এই সমস্ত বিষয়ে বিএনপি একাডেমিক্যালি কিন্তু আর্গুমেন্টগুলো করেছে, এবং প্রত্যেকটা আর্গুমেন্টের পক্ষে যুক্তি এবং বিপক্ষে কি আছে সেগুলো বলেছে। আমি মনে করি তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দল একাডেমিকভাবে এত বিশ্লেষণ না করলে সুপারফিশিয়ালি তারা কিছু কিছু পয়েন্ট তুলেছে, যেটা জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয় বা সংশয় তৈরি হয় যে ওনারা যে কথাগুলো বলছেন, অন্যান্য রাজনৈতিক দল যেমন গণভোটের কথা বলছে, গণপরিষদের কথা বলছে, বিচারের কথা বলছে, সংস্কারের কথা বলছে, কিন্তু এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, এটা কিভাবে করতে হবে, এটা কি দেশের পক্ষে যাবে কিনা, তাই না? কারণ কি বিএনপির আপনার 4বার আপনার দেশ পরিচালনা করার একটা অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে বিএনপি দেখবেন যে যেমন আপনার যখন নির্বাচন নিয়ে 7ই আগস্ট
আমাদের তখন সরকার শপথ নেয়নি, 8ই আগস্ট সরকার শপথ নিল, 7ই আগস্টে আমরা নির্বাচন চেয়েছিলাম, তখন অনেক কথা বলা হয়েছিল আমাদের বিরুদ্ধে, কিন্তু আলটিমেটলি বিএনপির কথাটাই সত্য হলো যে নির্বাচন নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি হতে পারে, আমরা পলিটিক্যাল অভিজ্ঞতা থেকে বলেছিলাম। সেজন্য বিএনপি যেহেতু 4 বারের দেশ পরিচালনার অভিজ্ঞ দল, তারা আপনারা এখন সংস্কার প্রস্তাব বা যে সমস্ত প্রস্তাব দিচ্ছেন এটা কতটুকু প্র্যাগমেটিক ফর দ্য সেক অফ দ্য সভরেনিটি অ্যান্ড দ্য ডেমোক্রেসি অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স, এটা বিএনপি মানে তার অভিজ্ঞতা থেকে বুঝে বলছে। সুতরাং আমি মনে করি, আর আপনি বলছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কথাটা বলবো। এখন দেখেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে। আমি সেই জিনিসটাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের যে কোর ভোটটা, এইটা কি আপনারা টানতে পারবেন কিনা বা টানতে চাচ্ছেন কিনা আপনাদের পক্ষে? না, আমরা তো টোটাল ভোটটাই টানতে চাবো। এটা আওয়ামী লীগের ভোট না, জাতীয় পার্টির ভোট না, এনসিপির ভোট না, জামাতের ভোট, এটা তো অন্য একটা হিসাব। কিন্তু আমরা সাধারণ ভাবে যে আওয়ামী লীগের যেহেতু এখনো নির্বাচনটা অনিশ্চয়তায় রয়ে গেছে, তারা রাজনৈতিক কার্যক্রম তাদের নিষিদ্ধ, আবার জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছে, তাই না? এখন যদি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ না হয়, জাতীয় পার্টি যদি ইলেকশন করে, তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে মার্চ করতে পারে, যেভাবে 2018 সালে জামাত আমাদের সাথে মার্চ করে আমাদের মার্কা ইলেকশন করেছিল। এবং এবার আমি দেখলাম, ঠিক এই জায়গাটা আমি আসবো, আমি একটু মানে হেলাল ভাই আপনার কাছে আসবো, আমি একটু জাভেদ রাসেল আপনার কাছে জানতে চাই যে ভোটের ব্যাপারে তো সরকার খুব দৃঢ় যে ফেব্রুয়ারিতে ভোট হবে, এবং আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে কোনো শক্তি ভোট ঠেকাতে পারবেন না। এনসিপির ভোটের ব্যাপারে প্রস্তুতি আপনাদের কতটুকু? 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা কি আপনাদের রয়েছে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই আপনার প্রথম যে কথাগুলো একটু যদি আমি রেসপন্স করি, সেটা হচ্ছে গত 15 বছরে মানুষের আসলে মননে মস্তিষ্কে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানি না। আপনি যেই ভোটের ইকুয়েশনগুলো বললেন, সেগুলো তো আসলে আজ থেকে প্রায় 17 বছর আগের ইকুয়েশন, 15 বছরের। সেই ইকুয়েশন দিয়ে এখন এই নির্বাচনটাকে জাজ করা যাবে না কোনোভাবেই। কেন? তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আমরা যদি 2008-এর ইলেকশনটাকে যদি ধরি, যে না, শেষ ইলেকশন যেটা হয়েছে, যেখানে সব দলে অংশগ্রহণ করেছে, সেটা ভালো না মন্দ সেই আলোচনায় আমি যদি নাও যাই, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের আজকের যে অবস্থা সেটা ছিল না। সেখানে মানুষ একভাবে চিন্তা করতো, সেই চিন্তার জগৎ কিন্তু পরিবর্তন হয়েছে অনেকটাই। এবং সবচেয়ে বড় কথা, তরুণ ভোটারদের সংখ্যা বেড়েছে বাংলাদেশে। এখন কিন্তু প্রতি 3 জনের মধ্যে 2 জন তরুণ, আমরা যদি একটা পরিসংখ্যানের দিকে তাকাই। সেই জায়গাটায় তরুণরা কিভাবে দেশকে ভাবছে, তারা এই আন্তর্জাতিক রাজনীতি কিংবা এই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে, কিংবা বাংলাদেশের যে তথ্য প্রযুক্তির কথা বলি, কিংবা সামগ্রিক অন্যান্য ছোট ছোট বিষয়েও দেখলাম যে তাদের কিন্তু কনসার্ন আছে। এমনকি খুবই ছোট থেকে ছোট বিষয়েও তারা মতামত জানাতে পছন্দ করছে এবং তারা তাদের কথা বলছে। সেই জায়গাটায় সামনের ভোট, এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যতগুলো জরিপ হচ্ছে, জরিপে কিন্তু একটা বিশাল সংখ্যক, মোট যে পার্সেন্টেজ তার চেয়ে বেশি পার্সেন্টেজ হচ্ছে তারা কোনো মতামত দিচ্ছে না। তো সেই মতামতটা আসলে কার দিকে যাবে, সেটা হচ্ছে শেষ পর্যন্ত ঠিক করে দিবে নির্বাচনের মাঠে কারা জয়লাভ করবে। এনসিপির কথা বলছেন, এনসিপি গঠনের আগে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2টা প্ল্যাটফর্মে আমরা কাজ করেছি। সেখান থেকে আমরা সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক বিস্তার ঘটানোর চেষ্টা করেছি। সবগুলো উপজেলাতে আমরা কমিটি দেওয়ার মাধ্যমে আমাদের সাংগঠনিক যে ভিত্তি সেটা তৈরি করেছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেমন ইয়াং সম্প্রদ যারা আছেন তাদেরকে যেমন কাছে টানার চেষ্টা করেছি, আবার নাগরিক কমিটির মাধ্যমে যারা ওই অঞ্চলের একটু তরুণ কিন্তু একটু বয়সে বড়, তাদেরকেও আমরা একত্রিত করার চেষ্টা করেছি। এবং যখন আমরা নাগরিক পার্টি হওয়ার পর আমরা এই 2টো প্ল্যাটফর্ম থেকে কিন্তু নেতৃত্ব এসেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো। এবং এখানে যদিও আমাদের কেন্দ্রীয় কমিটিতে দেখা যাচ্ছে যে শীর্ষ নেতৃবৃন্দের হয়তো বয়সটা কম, কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে কাঠামো রয়েছে, দলের কাঠামো, সেখানে কিন্তু আমরা চেষ্টা করেছি 40 ঊর্ধ্ব আমাদের কমিটিতে লোকজন আনার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি আপনারা 300 আসনে প্রার্থী দিতে পারবেন আগামী নির্বাচনে? আমাদের যে সক্ষমতা আছে, আমাদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতন সক্ষমতা রয়েছে এখন পর্যন্ত রয়েছে। আওয়ামী লীগের ভোটারের ব্যাপারে কি আপনাদের আওয়ামী লীগের ভোটটা যেন আপনারা পান, কারণ সব ভোটই তো আসলে আপনারা চান,
সে ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে কি আপনাদের কোনো স্পেশাল কোনো কনসিডারেশন আছে না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো স্পেশাল কনসিডারেশন নেই, এবং আমরা যেটা করতে চেষ্টা করেছি, আমাদের যে গত 3 আগস্ট আমরা যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছি, সেই ইশতেহারে আপনি দেখবেন যে আমরা যে 24 দফা ঘোষণা করেছি, সেই 24 দফায় এই ইয়াং ভোটারদের জন্য আমরা কিন্তু বিশেষ কিছু প্রস্তাব আমরা তুলে ধরেছি। সেখানে আমরা সামগ্রিক বাংলাদেশের যে সামগ্রিক ভোটার রয়েছে তাদের জন্য আমরা কিন্তু প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাগুলো অনেকেই কিন্তু সাদরে গ্রহণ করেছে, অনেকেই সেটা ইতিবাচকভাবে দেখছে, অনেকেই সেটা নিয়ে কথা বলছে, গ্রামেগঞ্জে আলোচনা হচ্ছে, এবং আমরা মনে করেছি যে আমরা মানুষের কাছে যেতে চাই, আমরা আপামর জনসাধারণের কাছে যেতে চাই, জনগণ ঠিক করবে তারা আমাদেরকে গ্রহণ করবে কি করবে না। আমরা সেভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমাদের ইশতেহার থেকে শুরু করে ভালো পাচ্ছেন জনগণ থেকে। হ্যাঁ, আমরা আমাদের জনগণ থেকে ফিডব্যাক ভালো পাচ্ছি, এবং একদম প্রত্যন্ত অঞ্চলে যে মানুষের যে আকাঙ্ক্ষাটা, যে অনেক দেখেছি এই দল ওই দল আমরা দেখেছি, আমরা নতুন কিছু দেখতে চাই, এই আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষের মধ্যে এখনো বেশ ভালো পরিমাণে রয়েছে, যেটা আমরা যখন যাই তখন সেটা বুঝতে পারি। এবং আমরা এখন উঠান বৈঠক একটা কর্মসূচি আমরা নিয়েছি, সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু একেবারে গ্রামের একদম সাধারণ একজন দেখা যাচ্ছে একজন চাষি কিংবা একজন জেলে কিংবা একজন দোকানদার, তার যে বাড়ির উঠানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গ্রামের সাধারণ জনগণ এসে পান চিবুতে আমাদের কথা শুনছে, আমরা কি চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে। তো এর মাধ্যমে আমরা জনগণকে আরো কানেক্ট করার চেষ্টা করছি এবং আরো জনগণের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন। আমি একটু রুশ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে সেটা হলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের এই কোর ভোটটা একটা ফ্যাক্টর হবে কিনা। এখানে আরেকটা যুক্তি রয়েছে যে আওয়ামী লীগের অনেকেই তো আসলে পলাতক রয়েছে, নিজ এলাকায় নেই, সেক্ষেত্রে নিজ এলাকায় গিয়ে তারা কি আসলে ভোটটা দেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যদি তারা ভোটটা না দেয় তাহলে ভোটারের উপস্থিতি তো বেশ কম হবে, সেক্ষেত্রে কি খুব ভালো গ্রহণযোগ্য একটা নির্বাচন কি হবে? আপনার আওয়ামী লীগের সবাই তো আর দেশ ছেড়ে যায়নি বা এলাকা ছেড়ে যায়নি। আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছে তারা তো আসলে গ্রামে বা অন্যান্য জায়গায় সব সময় একই পাশাপাশিই থাকে, একই এলাকায় থাকে। হয়তো তারা এখন নিষ্ক্রিয় আছে বা ভয়ে আছে, তারা নিজেরা এখনো ব্যবসা বাণিজ্য করছে, গ্রামে থাকছে, বিএনপি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, সবার সাথেই তাদের মেলামেশা আছে। এখন যেহেতু তাদের দলটার কার্যক্রম বন্ধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে, তারা তো আর নিজেদের দলকে ভোট দিতে পারবে না। তারা যেটা ভাই বলছিলেন যে একটা বিকল্প খুঁজতে পারে, যে হয়তো কিছু তারা জাতীয় পার্টির দিকে যেতে পারে, তার কারণ জাতীয় পার্টির সাথে তাদের সখ্যতা বেশি। যদিও জাতীয় পার্টির আপনার যদি আদর্শ দেখেন, তারা যে আদর্শের কথা বলে, যে বিএনপিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তারাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তারাও বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ বলে, তারাও যে বাংলাদেশ জিন্দাবাদ বলে। এটা করা হয়েছিল আসলে যখন এটা তৈরি হয় জাতীয় পার্টি, তখন বিএনপির ভোট মানে জাতীয়তাবাদী যে মানুষের ভোটগুলাকে ভাগ করার জন্য। তো যা হোক, এখন আওয়ামী লীগের বিএনপির একটা অনেক বড় অংশ তো যোগ দিয়েছিল, আওয়ামী লীগেরও দিয়েছিল, আবার অনেকে ফেরতও দিয়েছেন ওখান থেকে। কিন্তু এটা একটা ডিসেপশন ছিল আর কি। হ্যাঁ, যেটা যেমন দেখা গেছে 1991 সালের নির্বাচনে খুলনায় বিএনপির তরিকুল ইসলামের মতো একজন বড় নেতা যশোরে, তিনি মাত্র 212 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কাছে হেরেছিলেন। সেখানে দেখা গেছে যে খালেদুর রহমান টিটো কয়েক হাজার ভোট কেটে নিয়ে গেছেন। এই ভোটগুলো কিন্তু ছিল জাতীয়তাবাদী ভোট। এগুলো দেখা গেছে ঠিক রংপুরে, দিনাজপুরে, ওইসব এলাকায়। তো যা হোক, এখন আওয়ামী লীগের লোক তো ভোট দিবে। এখন যদি মনে করেন যে তাদের যারা ওই এলাকায় বেশি সক্রিয় ছিল, যাদের উপরে জনগণের ক্ষোভ আছে বা তারা বের হতে পারছে না বা কাজ করতে পারছে না, এরকম কিছু লোকজন হয়তো ভোট দিতে যাবে না। কিন্তু অন্য লোকগুলো যদি ভালো একটা ভোট হয়, যে তাদেরকে ভয় দেখানো না হয়, তারা হয়তো ভোট দিতে যাবে, কারণ তাদেরকে সোসাইটির সাথে অ্যাডাপ্ট করতে হবে। আপনি এতগুলো লোককে মেরে ফেলতে পারবেন না। যেমন এখানে একটা কথা বলি, জেনারেল জিয়াউর রহমানের একটা উদাহরণ দিই। আমি আমার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে যেটা শুনেছি, যে যখন আপনার এই যে মুসলিম লীগ বা জামাতে ইসলামী এরকম ডানপন্থী দলগুলোকে যখন রাজনীতি করার সুযোগ দিলেন জেনারেল জিয়াউর রহমান, তখন মুক্তিযোদ্ধাদের অনেকেই, তার সতীর্থরা, এবং এটা আমাকে জেনারেল শওকত আলীও বলেছিলেন, যে তারা ক্ষোভ প্রকাশ করে জেনারেল জিয়াকে বললেন যে এরকম করলে তো এরা আবার রাজনীতিতে কেন আসছে, এটা তো অন্য আদর্শের, ডানপন্থী, এবং মুক্তিযুদ্ধের সময় এদের ভূমিকা ছিল বিতর্কিত। তখন জেনারেল জিয়া বলেছিলেন যে দেখো, এদেরকে যদি আমি ইন্টিগ্রেট করতে না পারি, এরা সবসময় পিছনে বসে ষড়যন্ত্র করবে এবং এরা আমাকে পিছন থেকে ছুরি মারবে। দেশের প্রত্যেকটা জায়গায়, সমাজে, সংস্কৃতিতে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে প্রত্যেকটা জায়গায় বাধার সৃষ্টি করবে। সুতরাং এদেরকে মেইন স্ট্রিমে থাকতে দাও, সামনে থাকতে দাও, অন্ততপক্ষে এরা নজরে থাকবে। এখন সেটা আরেকটা প্রেক্ষিত ছিল, এখন প্রেক্ষিতটা ভিন্ন, কেন একটা বড় আন্দোলন হয়েছে, জিনিসগুলো পরিবর্তন হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ভোট কিন্তু যাবে,
এর ভোট যে বিএনপিও পাবেন আপনি বলতে পারবেন না, জামাতও যে পাবেন না তাও বলতে পারবেন না। আমারই পরিবারের অনেক আছে যারা আওয়ামী লীগ মানে মনস্ক, আমি তাদেরকে দেখি যে তাদের সন্তানেরা একদম এই আন্দোলনে যারা এনাদের মতো বড় ছিল বা আর একটু ছোট, সবাই কিন্তু মাঠে ছিল নিয়ারলি 100%। আমি খুব অবাক হয়েছি দেখে। এরা কিন্তু আওয়ামী লীগ ফ্যামিলিতে বড়, কিন্তু এরা ভোটটা কিন্তু দিবে এখন অন্য জায়গায়। তার বাবা মা কোথায় দিবে সে হয়তো বলতে পারবে না, হয়তো আরেক জায়গায় দিতে পারে, কিন্তু এরা কিন্তু অন্যদিকে ভোট দিবে, হয়তো এনাদেরকে ভোট দিবে, নাহলে ওনাদেরকে ভোট দিবে, নাহলে জামাতকে ভোট দিবে। এগুলোর মধ্যে থাকবে। এটাকে আপনি যত কিছুই বলেন কথার ফুলঝুরি দিয়ে এটাকে আমরা এড়িয়ে যেতে পারবো না। আর যদি আমরা এটাকে সাপ্রেস করতে চাই, যে শক্তি দিয়ে দমন করব, তাহলে এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, আপনি যে অস্থিরতা দেখছেন, অলরেডি 17 বছর আওয়ামী লীগের 15 সেই অস্থিরতাটাকে আরো বাড়বে আপনি মনে করছেন? আমি তো বাড়বে, তার কারণ হচ্ছে একটা অস্থিরতার মধ্য দিয়ে আমরা 16-17 বছর গিয়েছি, চরম অস্থিরতা। সবচেয়ে বড় কথা, বিরাজনীতিকরণের মধ্য দিয়ে আমরা গিয়েছি। বিরাজনীতিকরণের পরে যে জিনিসটা ঘটে সেটাই বাংলাদেশে এখন ঘটছে। অনেকেই অবাক হচ্ছেন যে প্রতিদিন কেন এরকম ঘটনা ঘটছে, এটা কিন্তু ওর জন্যই করছে, এটাকে আর বাড়তে দিবেন। আমি আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক আসিফ এম শাহান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগের ভোট নিয়ে একটা ব্যাখ্যা শুনলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করা বা জাতীয় পার্টি কার্যক্রম, জাতীয় পার্টি যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেরকম একটা দাবিও রয়েছে। এই দাবিটাও কি আদর্শিক কারণে, না তাদের যে ভোট ব্যাংক রয়েছে এইটার কারণে আপনার মনে হয়? দেখুন, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আদর্শিক কারণ যাই বলুন না কেন, শেষ পর্যন্ত বিষয়টা দাঁড়ায় হচ্ছে ভোটের হিসাবের দাগে। কারণ আপনি যত যাই বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলই তার হচ্ছে গিয়ে ভোটের হিসাবটা করবে, এটাতে অস্বীকার করার কোনো ব্যাপার নেই। এখন এই ভোটের হিসাবের জায়গাটায় আসি, এখানে কয়েকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। যে প্রথমত আপনি যদি দেখেন, যেমন একটা আমি বেঞ্চমার্ক দিয়ে দিই, আপনি যদি 1991, 96, 2001 এবং 2008 ধরেও যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এই 4টা ইলেকশনের মধ্যে সবচেয়ে কম পার্টিসিপেটরি হয়েছে 1991 সালের ইলেকশন, যেটাতে পার্টিসিপেশনের হার ছিল 55%-এর মতো। এইটা একটা গুরুত্বপূর্ণ ফিগার। তাহলে কারণ 16 বছর পরে আপনি যখন ইলেকশন করছেন, তখন অফকোর্স আপনার টার্গেট থাকবে 75% ছিল হচ্ছে আপনার 2001-এ, ওইটাকে ক্রস করে যাওয়া। 86% 2008-এ ছিল, আমি জানি না সেই পর্যন্ত যাওয়া হবে কিনা, কিন্তু যদি বাই এনি চান্স আপনার ভোটের টার্ন আউটের রেট 55%-এর নিচে নেমে আসে, তাহলে ইনক্লুসিভিটির একটা বড় সমস্যা আসবে বলে আমার ধারণা সেই হিসেবে। এখন আসি যে সেটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেটা হওয়ার সম্ভাবনা আমি ওই অর্থে দেখছি না, মানে এত কম হওয়ার পসিবিলিটি দেখছি না। আপনি যে হিসাবটা বললেন, আপনি 2001 সালের কথা বলি, যেটা উই বোথ এগ্রি যে সেটাতে হচ্ছে কোনো সমস্যা নেই। 2001-এ আওয়ামী লীগ এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে 40%-এর মতো ভোট পেয়েছিল। জাতীয় পার্টি যদিও হচ্ছে গিয়ে চরমনের সাথে বোধহয় একটা জোট করেছিলেন তারা, তারপরে তাদের ভোট ছিল 7%-এর মতো, 47% যদি আমি ধরি এই দুইটা দলে। কিন্তু যেইটা খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টটা বারবার এসেছে, গত 16 বছরে অনেকগুলো পরিবর্তন হয়েছে। এর মধ্যে একটা তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা রূপ ইয়াং জেনারেশন নতুনভাবে দেখেছে, মানুষ 16 বছর ভোট দিতে পায়নি। সো এইটা মনে করাটা আমার মনে হয় না খুব স্বাভাবিক হবে যে ভোটটা 47%-এই আছে। ভোটটা সিগনিফিকেন্টলি কমেছে। এখন কমে কোথায় এসে দাঁড়িয়েছে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এখন আপনি যদি দেখেন যে আমরা যখন বিভিন্ন সার্ভে যখন আমরা করি, বিআইজিডি সার্ভের কথা আমি জানি, সেখানে আমরা কোনো অপশন দিইনি মানুষকে, যে আপনি যখন বললেন যে আপনি কাকে ভোট দেবেন, আমরা কোনো অপশন দিইনি, মানুষ বেছে নিয়েছে। সেইখানে 7-9%-এর মতো লোক তারা জানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরেও তারা বলছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে। এই 7-9% যে ভোট, এইটা কিন্তু আওয়ামী লীগের একদম কোর ভোট। এরা সব কিছু জানার পরেও দে উইল ভোট ফর আওয়ামী লীগ। এর বাইরে যেটার কথা বললেন, যে এখানে অনেক ভোট আছে যারা হচ্ছে তাদের যেই পছন্দ সেটা হচ্ছে তারা ডিসক্লোজ করছেন না, এর মধ্যেও আওয়ামী লীগের কিছু ভোট আছে। আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা বলি যে স্পাইরাল অফ সাইলেন্স থিওরি বলে একটা থিওরির কথা বলি, যে অনেক সময় যখন মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দিবেন, তো মানুষজন যখন দেখে যে কোনো একটা পার্টির নাম বলা সোশ্যালি আসলে ভালো না, মানুষজন খারাপ মনে করবে, তখন মানুষজন হচ্ছে গিয়ে বলতে চায় না, বা অনেক সময় এটাকে আরেকটা নাম বলে প্রেফারেন্স ফলসিফিকেশন। তো মানুষজন হচ্ছে গিয়ে আইদার বলে না অথবা এসে কথা বলে। এইসব যদি আমি ধরিও, তারপরেও আমার ধারণা যে এই আওয়ামী লীগের এই ভোটটা সর্বোচ্চ 20-25% মতো যেতে পারে। কেন আমি এটা বলি, কারণ আমরা 2024-এ গত বছর দিকে আমরা একটা প্রশ্ন করেছিলাম মানুষজনকে, যে 9 দফা 1 দফায় পরিণত হওয়াটাকে আপনি সমর্থন করেন কিনা।
ইনিশিয়ালি আমরা এই প্রশ্নটা দুইবার করেছি। প্রথমবার 10% মানুষ বলেছে তারা এটাকে সাপোর্ট করে না, যেটা আওয়ামী লীগের যারা প্রকাশ্য সমর্থক তার সাথে পার্সেন্টেজটা মিলে যাচ্ছে। সেকেন্ড টাইম যখন আমরা করি সেটা বেড়ে 20% হয়েছিল। নট দ্যাট এদের সবাই হচ্ছে আওয়ামী লীগকে ভোট দিবে, তার মানে আমি একটা হিসাব করছি যে 10 থেকে 20 এইরকম একটা পার্সেন্টেজ অফ ভোট আওয়ামী লীগের আছে। জাতীয় পার্টির ভোট আমার ধারণা আরও কমেছে, 7% থেকে সেটা কমে আমি ঠিক জানি না, কারণ আমরা বিভিন্ন সার্ভেতে 1-2% বেশি পাচ্ছি না। কারণ হচ্ছে জাতীয় পার্টির যে ভোটগুলো সেটা আওয়ামী লীগ গত 16 বছরে মোটামুটি দখল করে নিয়েছে, সেখানে এসে কিছু নেই। এখন এই 20% ভোট আলটিমেটলি ভোট দিতে যাবে কিনা, আমার যুক্তিটা হচ্ছে যে 7 থেকে 9% মানুষ এত কিছুর পরেও বলছে যে তারা আওয়ামী লীগকে ভোট দেবে, দের ইজ এ প্রিটি গুড পসিবিলিটি ইনারা তাদের মার্কাটা না পাওয়ার কারণে হয়তো ভোট দিতে যাবেন না। এর বাইরে যে পার্সেন্টেজ অফ ভোটার আছে সেইটা আমি যেটা বললাম 25-30 আপনি যেই পর্যন্ত যান না কেন ইনারা ভোট দিতে যাবেন, কারণ এদের মধ্যে অনেকে হচ্ছে পেট্রো ক্লায়েন্ট রিলেশনশিপে এলাকার যিনি ক্ষমতাবান তার প্রতি নির্ভরশীল হবেন। তাহলে ভবিষ্যতে সেই নির্ভরশীলতা টিকিয়ে রাখার জন্য উনি বিচার করবেন যে তার এলাকার মানে কোন দলকে ভোট দিবে। এটা আসলে কনক্রিট করে বলা যাবে না, আসন ভিত্তিক একটা ভোট যাবে সিকিউরিটির কনসার্ন থেকে। হেলাল ভাই, আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটা বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে প্রেস সচিব যেটা জানিয়েছেন যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, পৃথিবীর কোনো শক্তিই তা ঠেকাতে পারবেন না, এবং বলেছেন যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তারাই এখন মাঠে ঝটিকা মিছিল করছে, নির্বাচন বানচালে পরাজিত শক্তি মাঠে নেমেছে। এই যে নির্বাচন বানচালের জন্য পরাজিত শক্তি মাঠে নামলো, বিএনপি এই ব্যাপারে কি যথাযথ ভূমিকা পালন করতে পারছে বা তাদেরকে রোখার জন্য বিএনপি কোনো পদক্ষেপ নিচ্ছে? এখানে দেখেন, প্রতিরোধ বা রোখা বিষয় না, বিষয়টা হলো যে আজকে এই পর্যায়ে আসলো কেন। আমরা সেই 7ই আগস্টের পর থেকে নির্বাচনের কথা বলে আসছি, কিন্তু আপনারা বা আমাদের অন্যান্য রাজনৈতিক দল নানা তর্ক বিতর্কের ফলে আমরা তখনই বলেছিলাম যে পরাজিত ফ্যাসিবাদ কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাচ্ছে। একই সাথে বলেছিলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেটাও কিন্তু আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। সুতরাং আপনারা যদি সংসদ ছাড়া এরকম রাফ তর্ক বিতর্ক জারি রাখেন তাহলে এই ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে। আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে বিশ্বের কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না। এটা তিনি এইভাবে আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি যে আমাদের এই যে নির্বাচনটাকে প্রতিহত করবার জন্য বা নির্বাচনটাকে আনসার্টেনিটির মধ্যে ফেলবার জন্য নানানমুখী ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং নানানমুখী ষড়যন্ত্র রয়েছে। যেমন প্রথম কথা হলো যে পরাজিত ফ্যাসিবাদ সে এখনো বাংলাদেশে আপনার রয়ে গেছে, প্রশাসনে বলেন আর ল এনফোর্সিং এজেন্সিসতে বলেন, বিভিন্নভাবে তারা কিন্তু এখনো আপনার ঘাপটি মেরে রয়েছে। তারপরে আপনি দেখবেন যে প্রতিবেশী রাষ্ট্রের একটা কথা বললাম, আবার আমাদের অভ্যুত্থানের শক্তিগুলো এই নির্বাচনটাকে আপনার পিছিয়ে দেওয়ার জন্য বহুমুখী ন্যারেটিভ তুলছে, কখনো গণভোট, কখনো গণপরিষদ, কখনো স্থানীয় নির্বাচন, কখনো বিচার আগে করতে হবে, সংস্কার করতে হবে, অনেক কথা বলছে এবং এই নির্বাচনকে প্রতিহত করবার জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি নির্বাচন না হয়, এই জন্য পলাতক মাফিয়া কলকাতা থেকে বসে বলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেন কোনো এই নির্বাচন না হয়। এবং আবার দেখলাম আপনার এস আলমের কাছ থেকে প্রায় 4,000 কোটি টাকা বা কথায় বল না কেবল 2,500 কোটি টাকা সে সেখান থেকে সংগ্রহ করে আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়। সেখান থেকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার একটা কড়া বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশের নির্বাচনটা হতেই হবে এবং হওয়া প্রয়োজন। আমরা সবাই যে অভ্যুত্থানের স্বার্থে আমরা সবাই সেটা বুঝি। এখন আপনি যদি বলেন যে বিশ্বের কোনো শক্তি পরাজিত আমাদের এই নির্বাচনকে ঠেকাতে পারবে না, আক্ষরিকভাবে এইভাবে কথাটা বললে হবে না। অনেক সময় আমরা বলি যে এক চরে তোর 32 দাঁত ফেলে দেবো, আসলে কি এক চরে 32 দাঁত ফেলে দেওয়া সম্ভব? কিন্তু চরের গুরুত্ব, চরের ভার, চরের যে ভারটা, যে গুরুত্বটা সেইটা বোঝা যাচ্ছে। অর্থাৎ নির্বাচনটা যে কত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা আমাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের কোশ্চেনে অনেক গুরুত্বপূর্ণ। এখন আবার শুধু নির্বাচন গুরুত্বপূর্ণ না, সংস্কারগুলো গুরুত্বপূর্ণ। সংস্কারগুলো তো গুরুত্বপূর্ণ। আমরা তো সংস্কার কথা আমরা পাইওনিয়ার বিএনপি সংস্কারে, এবং এই সংস্কার প্রস্তাব যাই করেন আপনি সেগুলো সংসদে র্যাটিফাই করবে, তাই না? পরবর্তী সংসদ র্যাটিফাই করবে। আজকে দেখেন যে আপনারা বলছেন
যে জুলাই যে সনদটা হলো সেই জুলাই সনদটা আপনার এখনই আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু দেখেন কিভাবে দেবেন এর আইনি ভিত্তি। আমরা বলছি যে আমরা জানি আপনার কনস্টিটিউশনাল গ্রামার যারা জানে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকও আছেন উনি, যে আপনার সংবিধান সংশোধন করার যদি কোনো প্রয়োজন হয়, আমাদের এই জুলাই সনদের 84 পয়েন্টসের কোনো কিছু যদি আপনার বাস্তবায়ন করতে হয়, সংবিধান সংশোধন করা হয়, তাহলে সংসদে যাওয়া দরকার। যেটা সংবিধান সংশোধন করার প্রয়োজন না, সেটা আপনি এখনই কিন্তু নির্বাহী আদেশে বা অর্ডিন্যান্স জারি করে করতে পারেন। এছাড়া আপনি যদি কিছু করতে যান সেটা তো ইললজিক্যাল, ইরেশনাল হবে, তাই না? আমরা সেটাই বলছি। এবং এখানে একটা দেখেন, আমরা বলছি যে জুলাই সনদগুলো কি, এটা কমিটমেন্ট। এই কমিটমেন্টগুলো অ্যাবাভ দ্য ল, আইনেরও ঊর্ধ্বে। এই কমিটমেন্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যদি আপনার না করে, অর্থাৎ কমিটমেন্টটা না রাখে, তার পরিণতি কি হবে, তার প্রেসিডেন্স আমরা দেখেছি হাসিনার পরিণতি কি হয়েছে, তাই না? সুতরাং এবং বিএনপিকে দেখবেন যে বিষয়টা তারা বাস্তবায়ন করতে পারবে সেই বিষয়টা তারা মানছে, যেটা বাস্তবায়ন করা সম্ভব না, রেশনাল না, প্র্যাগমেটিক না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রশাসনের সাথে, সে ব্যাপারে কিন্তু জাভেদরা তো বলছে যে অনেক কিছুই আসলে বাস্তবায়ন করা সম্ভব, যেটা আপনারা মানছেন না। আমি একটু জাভেদের কাছে, আপনার কাছে শুনি। দেখুন, প্রথমেই একটা কথা আসছে, সেটা হচ্ছে নির্বাচন এবং এর সাথে বিচার এবং সংস্কারকে মিলিয়ে একটা ন্যারেটিভ কিন্তু বাজারে ছাড়া হয়েছে। যে কারা ছাড়লো এটা, মানে ন্যারেটিভটা ক্রিয়েট করা হয়েছে, এটা আপনার দলের থেকে বলা হচ্ছে যে না, আমি সেটা সেই জায়গাতে আসছি না, সেই জায়গাতে আমি সেই জায়গাটায় আসছি যে আমাদের দল থেকে পক্ষ থেকে আমরা বলছি যে সংস্কারটা হতে হবে। এখন সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্কটা কি সেটা আমি জানি না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না, সেটার সাথে সংস্কারের সম্পর্কটা কোথায়? সংস্কার তো আজকে চাইলে আজকেই কিন্তু সংস্কারটা একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, যদি সকল রাজনৈতিক দল এবং সরকার উদ্যোগী হয়। ভাই যে কথাটি বললেন, এটার সাথে আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করি। জনগণ চাইলে, সরকার চাইলে সংসদের বাইরেও সংবিধান সংশোধন করার নজির পৃথিবীতে বহু দেশে আছে, বাংলাদেশে আছে, ওনার দলের ভিতরেই আছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি দেখি, উনি অনেক ফরমান দিয়েছেন, ফরমান দিয়ে তারপরে কিন্তু উনি সংবিধান সংশোধন করে, উনি সংবিধান স্থগিত করে 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 উনি কিন্তু গিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। পরবর্তীতে উনি নির্বাচনের মাধ্যমে এসে সেগুলো আবার রেকটিফাই করেছেন, সেই জিনিসগুলো, সেই উদাহরণও কিন্তু আছে। তো সেটা যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংসদের বাইরে যাওয়া যাবে না, এটার সাথে আমি একমত না। সেটা হচ্ছে এই জনগণ কিন্তু এই সরকারকে বসিয়েছে, এই অভ্যুত্থানটা হয়েছে সংস্কারের জন্য। সংস্কারটার মেইন ম্যান্ডেট ছিল এই সরকারের, যদি আমরা দেখি, এবং বিচারটা, মানুষ জনগণ বিচারটা একটা দৃশ্যমানতা দেখতে চেয়েছিল, যেটা একেবারেই অল্প হয়েছে। সেটা খুব যে বেশি জায়গায় একটা জায়গায় গিয়েছে সেটা আমরা বলছি না, কিন্তু এটার সাথে নির্বাচনকে গোলানোর তো কোনো আমি কোনো কারণ দেখছি না। এনসিপি থেকে দাবি যে সংস্কার না হলে নির্বাচন হতে পারবে না, এরকম না, সেই নির্বাচন আমরা কি বলছি, সংস্কারটা অবশ্যই, কারণ সংস্কারটা দিতে আপনাদের সমস্যা কোথায় তাহলে? এখন যদি আমি প্রশ্ন করি, সংস্কারের যে জায়গাগুলো, যেই জায়গাগুলোতে বাংলার জনগণ এক জায়গায় আছে, সকল রাজনৈতিক দল এক জায়গায় আছে, বিএনপি সেখানে ধরেন উচ্চকক্ষে পিআর, যেটা আমরা আলোচনা করছিলাম, উচ্চকক্ষে পিআর বিএনপি মানছে না। কিংবা আমরা যদি আরেকটু জায়গায় দেখি যে সাংবিধান প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো নিয়োগের ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। মানে যেই জিনিসগুলোকে আমরা বলছি যে না, বিগত প্রায় আমরা যদি গণতান্ত্রিক ধারাটা দেখি 90-এর পর থেকে, সেই সময় থেকে আমরা কিন্তু এই যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করে ফেলা হয়েছে। সেই ইনস্টিটিউশনগুলো যাতে একটা জায়গায় থাকে এবং তারা যাতে নিরপেক্ষ থাকে, তাদের নিয়োগগুলো যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, তার জন্য তো আমরা কথা বলেছি। সেই জায়গাটায় বিএনপির নোট অফ ডিসেন্ট। তখন আমাদের মনের মধ্যে সন্দেহ জাগে যে আসলে তাহলে কি আবার আমরা আগের অবস্থাতেই ফেরত যাচ্ছি কিনা। সেই জায়গাটায় আমরা বলছিলাম যে সংস্কারের জন্য যদি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ সবাই একটা জায়গায় চলে আসে, নির্বাচন তো খুব বড় একটা বিষয় না, নির্বাচন 1 মাসের সময় দিয়ে নির্বাচন করা সম্ভব। হ্যাঁ, তো সেই জায়গাটায় সংস্কারটা, যেখানে এতগুলো রক্ত, এই স্বাধীনতা যুদ্ধের পরে এত রক্ত আর কোনো আন্দোলনে হয়নি। আমি সেদিনও একটা সংবাদ দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা, 6 বছর 4 বছরের বাচ্চারা এই অভ্যুত্থানে নিহত হয়েছে। এত বাচ্চার রক্ত কি কোনো আন্দোলনে ঝরেছে এই স্বাধীনতার পরে? যদি আমরা দেখি, তাহলে সেই রক্তগুলোকে আমরা কেন শ্রদ্ধা জানাতে পারছি না? সেই রক্তগুলোকে সামনে রেখে, রাষ্ট্রকে সামনে রেখে কেন আমরা সংস্কারটাকে আমরা প্রথমে অগ্রাধিকার দিতে পারছি না? বলছো
সেইগুলো মানলে সেটা হলো নিয়ম, ওই রক্তের সাথে সম্মান জানানো হয়। তোমরা যেগুলো বলছো ওগুলো সব মানলে রক্তের সাথে সম্মান জানানো, এই তো আমরা সংস্কারের কথাটা বলছি, যে সংস্কারের যে বিষয়টা, সংস্কারের যে পদ্ধতিতে সংস্কার চাচ্ছ বা যেগুলো চাচ্ছ সেগুলো যদি আমরা রাজি হই তাহলে রক্তের প্রতি শ্রদ্ধা দেখানো, এই তো বলতে চাচ্ছ? অবশ্যই, কারণ যে এই সরকারকে রক্ষক তোমরা, আমরা সংস্কার রক্ষক তো আমি বলি না, আমরা যেভাবে বলবো সেভাবে হবে না। আমরা বলছি না না, তাহলে কি ঐকমত্যের জায়গাটা আসলো কিভাবে? ঐকমত্য কি আলোচনা হয়নি? আলোচনা হচ্ছে, কিন্তু আমরা যেটা বলছি মৌলিক সংস্কারের যে প্রশ্নের জায়গাটা, আমাদের ডিফারেন্স সেটা অবশ্যই না, মৌলিক সংস্কারের যে জায়গাটা সেখানে তো আপনাকে আসতে হবে। মৌলিক সংস্কার তো আমরা যে 15টা বা 20টা কোশ্চেন আমরা সংস্কার করছি, প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেড করে, যে মৌলিক সংস্কার না? আমরা জুডিশিয়ারি আদেশ মৌলিক সংস্কার না? এগুলো মৌলিক সংস্কার না ভাই। মৌলিক সংস্কারটা হচ্ছে সংবিধান, প্রত্যেকটা সংস্কারই মৌলিক সংস্কার। না। আচ্ছা, এখানে সংবিধান, আমরা তো কেউ সংবিধান বিশেষজ্ঞ না, তুমি ডাকো একজনকে সংবিধানের কোন একটা আর্টিকেল, তাও একটা মৌলিক সংস্কার। সংবিধানের যে কোনো সংস্কার আমরা মৌলিক সংস্কার, শুনুন, আমরা মৌলিক সংস্কার না, আমি তো কথা বলছি এখন ভাই। মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা কিন্তু বলেছি যেই সংস্কার বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে ভারসাম্য ক্রিয়েট করবে, জবাবদিহিতা ক্রিয়েট করবে এবং রাষ্ট্রের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে, সেটা হচ্ছে মৌলিক সংস্কার। এক প্রধানমন্ত্রীর হাতে অবশ্যই সেখানে আপনি সংবিধান সংশোধন 32% ভোট পেয়ে, অবশ্যই আপনি বলছেন না, আমার কথার মধ্যে আপনি কথা বলছেন তো, এখানে তো 32% ভোট পেয়ে, আপনি 32% ভোট পেয়ে 2001 সালে আপনি সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে কেওয়াস লাগিয়েছিলেন এই বাংলাদেশে, এবং সেটার পরবর্তীতেই ওয়ার 11 লগি বৈঠার আন্দোলন, এবং তারপরে আওয়ামী লীগের এই গত 17 বছর, এটা দায়িত্ব আপনাদের উপর পড়ে। তো এই যে 32% ভোট পেয়ে আপনি সংবিধান সংশোধন করে ফেলছেন, এইটাকে আমরা আটকাতে যাচ্ছি, এটা অবশ্যই একটা মৌলিক সংস্কার। সংশোধন করলাম 32% ভোট পেয়ে কবে? 2001 সালে আপনারা 32.5% ভোট পেয়েছিলেন। সংশোধন করলাম কোনটা? এই যে প্রধান বিচারপতির বয়স 2 বছর বাড়িয়ে KM হাসানকে আপনারা প্রধান উপদেষ্টা করার চেষ্টা করেছিলেন। আরে ভাই, সেটার জন্য কি দেশে সেটার পরে তো আওয়ামী লীগ আন্দোলন করলো, তারপরে তো আপনার লগি বইটা আসলো, 111 আসলো, সেটার একটার পর একটা। তুমি দেখছো ইতিহাসে আরো একটা অংশ আছে। না, আমি তো সেটাই বলছি। আবার একইভাবে দেখেন আওয়ামী লীগ 48% ভোট পেয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করে দিল তারা। তো সেটাও তো আটকানো যেত যদি আমার একটা উচ্চকক্ষ পিআরে থাকতো। সেই জায়গাটাকে আমরা মৌলিক সংস্কার বলছি, যেখানে ক্ষমতার জবাবদিহিতা থাকবে, ভারসাম্য থাকবে। আজকে আপনি একটা দুদক বানিয়েছেন, সেই দুদকের প্রধান, এতগুলো দুর্নীতি হয়, দুর্নীতি নিয়ে তার কোনো কথা নাই। মানবাধিকার, আপনাদের দল তো সবচেয়ে বেশি গুমের শিকার, সবচেয়ে বেশি খুনের শিকার। সেখানে মানবাধিকার কমিশনের ভূমিকা কি ছিল? গত আমরা যদি 16-17 বছরে দেখি, কমিটিতে আমরা সার্চ কমিটির কথা বলেছি, সার্চ কমিটি করা, সার্চ কমিটি ভাই, নির্বাচন কমিশনের সার্চ কমিটি হয়, নির্বাচন কমিশন। তাহলে কি আপনি বলেন আগে নির্বাচনগুলো ঠিক ছিল? এটাই বলছি, তুমি যেটা বলছো এটা রেশনাল, আমরা যেটা বলছি না, আমি রেশনালের কথা বলতে জনগণ বিচার করবে। আমরা সেই জনগণের বিচারের পদ্ধতিটা, সেজন্য আমরা বলছি গণপরিষদ নির্বাচনের কথা। তুমি তোমার কথাগুলো নির্বাচনী, সেজন্য আমরা বলছি সেজন্য আমরা বলছি গণপরিষদ নির্বাচনের কথা, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে মানুষ, এটা ইরেশনাল। আপনি কিভাবে বলেন আমারটা ইরেশনাল? আমিও তো বলতে পারি আপনারটা ইরেশনাল। তুমি বলো গণপরিষদ, না, আপনি আমারটা কিভাবে ইরেশনাল বলেন? তাহলে বলছি যে নতুন যখন দেশ হয়, তখন নতুন একটা সংবিধান তৈরি করতে, তখন গণপরিষদ এছাড়াও বহু জায়গায় গণপরিষদ হয়। আপনি ফ্রান্সের কথা কেন বলবো? দক্ষিণ কোরিয়াতে 22 বার আপনার রিপাবলিক হয়েছে, 22 বার দক্ষিণ কোরিয়াতে। আপনি যান, প্রত্যেকবার তারা এরকম করে করেছে। জি, আপনি দেখেন গিয়ে। ঠিক আছে, আমি সেটার কথা বলছি। বিপ্লব হয়নি ভাই, এইজন্য বলছি। আরে ভাই, বিপ্লব হইলেই গণপরিষদ হইতে হবে, এই ধারণা আপনি কোথা থেকে আসছে? নতুন দেশ হলে না, এই ধারণা আপনি কোথা থেকে আসছে? জি, আপনি সাউথ আফ্রিকাতে যখন ট্রুথ কমিশন হলো, হ্যাঁ, ট্রুথ কমিশন হওয়ার পরে যে আপনার হইলো, আপনার যে কি বলে সকল দলকে মিলে যে সরকারটা গঠিত হলো, জাতীয় সরকার, তারা যে আপনার সংবিধানটা প্রণয়ন করলো। অন্য দেশের সামাজিকতা, রাজনীতি দুইটা আপনি তো পারস্পরিক সাথে কনফ্লিক্ট করতেছেন, আপনার কথার সাথে তো আপনি কনফ্লিক্ট করতেছেন ভাই। আর আমি তো আমার কথাটা বলছিলাম, তার মধ্যে আপনি ইন্টারাপ্ট করলেন। আমি যে কথাটা যেতে চাচ্ছিলাম, যে আমরা সংস্কার চাচ্ছি, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংস্কার হয়ে গেলে নির্বাচন, যে কোনো ডিসেম্বর আপনি নির্বাচন দিয়ে দেন, আমাদের এতে আপত্তি নেই। আপনি আগে সংস্কারটা করেন। সংস্কার নিয়ে যাই হয়েছে এখন পর্যন্ত, সেটা নিয়ে ঐকমত্য কমিশনের কোনো আলাপ নাই, কোনো অগ্রগতি নেই। গত প্রায় 1.5 মাস হয়ে গেছে, 31 জুলাই লাস্ট আলোচনা হয়েছে, তারপর আজকে তো প্রায় 1 মাসের বেশি, 1.5 মাস হয়ে গেছে, কোনো আলোচনা নাই। তারা তো ইন্টারনাল আলোচনা করছে। এই যে ঐকমত্য কমিশনের যে ভূমিকাটা, এই ভূমিকাটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। বিএনপি এটার আসলে পার্ট কেন? আমি তো বিএনপিকে সমালোচনা করছিলাম না, আমি তো কথা বলছিলাম সরকারকে নিয়ে, যে এই সংস্কারটা তো সরকার বাস্তবায়ন করে দিলেই পারে, করে দেশে নির্বাচন দিক। আমি তো সেই আলোচনায় যাচ্ছিলাম, সেখানে না ভাই ইন্টারাপ্ট করলেন। ভাইয়ের সাথে আমার কথা হলো। আসবো আপনার কাছে। আমি একটা অধ্যাপক আছে, আপনার কাছে জানতে চাই, এই যে বিভাজন আপনি এতক্ষণ যেটা শুনলেন, যে দুই পক্ষ আসলে নিজ নিজ অবস্থানে মোটামুটি অনড়,
এই ফ্যাসিবাদ পতনের পরে এই বিভাজনের রাজনীতিটা কি আমরা প্রত্যাশা করেছিলাম, এবং এই বিভাজনের রাজনীতি যদি চলতে থাকে এটার ফলাফলটা আসলে কি হবে? দেখুন, মানে বিভাজন এটা তো ইন্টারেস্টের পার্থক্য, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইন্টারেস্টের পার্থক্য হওয়াটা স্বাভাবিক ছিল, খুব অস্বাভাবিক কিছু ছিল যে সেটা না। আমি একটু কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি একটু অ্যাড্রেস করি। প্রথম কথা, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যে নতুন রাষ্ট্র বা এসের ক্ষেত্রে হবে, নট নেসেসারিলি। আপনি আরব স্প্রিংয়ের পরে তিউনিশিয়া একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে 2014 সালে তার নতুন কনস্টিটিউশনে গিয়েছে। আপনি যদি হচ্ছে নেপালের দিকে তাকান, নেপাল তার হচ্ছে গিয়ে একটা নতুন কনস্টিটিউশনের মধ্যে গিয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সবসময় সেটার মধ্যে দিয়ে হবে, নট নেসেসারিলি। বিপ্লবের সংজ্ঞাটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। একটা পর্যায়ে পর্যন্ত আমরা বিপ্লব বলতে শুধু রাজনৈতিক পরিবর্তন না, আমরা হচ্ছে গিয়ে তার সাথে সাথে সামাজিক পরিবর্তন, এই জিনিসপত্রগুলোতে বুঝতাম। এখন যেই জায়গাটায় বিপ্লবের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা হয়, যে পলিটিক্যাল স্ট্রাকচারে আমরা কোনো ধরনের চেঞ্জ আনতে পারছি কিনা। এখন দেখুন এই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যদি হচ্ছে গত 16-17 বছরের হিসেবটা দেখেন, তাহলে এক অর্থে সেটা একটা বড় ঝামেলাটা যেটা হচ্ছে নির্বাহী বিভাগের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া। এবং নির্বাহী বিভাগের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া, নির্বাহী বিভাগ একজন ব্যক্তি, একটা দল বা একটা বিভাগ, তারা হচ্ছে গিয়ে পুরো জিনিসটা কন্ট্রোল করতো, এবং সেটার একটা চরম প্রকাশ আমরা দেখেছি। কিন্তু ইন্টারেস্টিং যেটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি একটু হিস্ট্রিক্যালি পেছনে যান, এটা কিন্তু 2008 সাল থেকে শুরু হয়েছে তা কিন্তু না। 91 সাল থেকে আমাদের যে মানে আমরা ডেমোক্রেসিতে ট্রানজিশনের পরে এই জায়গাতে যেভাবে হচ্ছে কি আমরা কাজ করেছি, সেইখানে এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারটা সিস্টেম হওয়ার পসিবিলিটি আছে। এবং 91 থেকে 96, 2001, 2008 আমরা বহুবার যে ক্রাইসিসটা আমরা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্যে পড়লাম, সেটার মধ্যে আমরা বহুবার পড়তে পারতাম, আমাদের কপাল গুনে এক অর্থে আমরা বেঁচে গেছি। আপনি দেখুন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না সেটা নিয়ে একটা হয়েছে, 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে, তারপরে আবার 96 12 জুন একটা নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বিচারপতির যে সিনিয়রিটি প্রিন্সিপাল ছিল সেটাকে ভায়োলেট করে তারা লতিফুর রহমানকে বসিয়েছিল এই আশায় যে উনি তাদের হয়ে কাজ করবেন। আমাদের সৌভাগ্য, আওয়ামী লীগের দুর্ভাগ্য, সেটা হয়নি, আমরা ওই যাত্রায় বেঁচেছি। তারপরে যে বিচারপতির বয়সসীমা বাড়ানো, সেবার আমরা হলো না, আবার হচ্ছে গিয়ে 111 হলো, তারপরে আবার হচ্ছে গিয়ে আপনি 2008 পরবর্তী সময়ে আমরা এটার মধ্যে গেলাম। সো যে ক্রাইসিসটা, এটা কিন্তু প্রতি 91 থেকে প্রত্যেকবারই এই ক্রাইসিসটা হওয়ার একটা পসিবিলিটি ছিল। এখন যে জায়গাটাই মূল বক্তব্য, যে আপনি এখন আমরা যখন একটা পলিটিক্যাল স্ট্রাকচারে চেঞ্জ আনার কথা বলছি, তখন হচ্ছে গিয়ে সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা আনার একটা উপায় আমরা করতে পারি কিনা সেটা নিয়ে কথা। আপার হাউস পিয়ারের এগেইন আমি খুব স্ট্রংলি লোয়ার হাউস পিয়ারের এগেইনস্টে। জামাতের যে প্রস্তাব আমি সেটাকে একদম কমপ্লিটলি আমি ডিনাই করি। আই থিঙ্ক দ্যাট উইল, যে অসুবিধাগুলো বিএনপির নেতৃবৃন্দ বলছে আমি সেটার সাথে কমপ্লিটলি এগ্রি করি, যে গভর্নমেন্টের হচ্ছে ইনস্টেবিলিটি সব কিছু। কিন্তু আপার হাউস পিয়ার যেটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনের বক্তব্য ছিল, সেটার উদ্দেশ্যটা কিন্তু খুব সিম্পল। সেটা হচ্ছে যে আমরা দেখেছি আরবিট্রারিলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে ঝামেলাটা আমরা বিভিন্ন সময়ে ফেস করেছি, সেইখানে যেন একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। দেখুন, আমরা ডেমোক্রেসির সংজ্ঞাটা অনেক সময় হচ্ছে নির্বাচনের সাথে সিনোনিমাস করে ফেলি। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন ছাড়া আপনি গণতন্ত্রে কোনো ট্রানজিশন করতে পারবেন না। কিন্তু গণতন্ত্রকে যদি ইনস্টিটিউশনালাইজ করতে হয়, কনসলিডেট করতে হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নেগোসিয়েশনের জায়গা লাগে, রাজনৈতিক দলগুলো যাতে পাওয়ার কনসেন্ট্রেশন না হয় সেই জায়গাগুলো লাগে, সেই অপরচুনিটিগুলো আমাদের যে কনস্টিটিউশনাল রুলস অফ দ্য গেম সেটার মধ্যে আমরা রাখতে পারছি কিনা। দ্বিতীয়ত জাস্ট আরেকটা কথা বলে আমি এসে করছি, যে সেটা হচ্ছে এই যে ওভারসাইট বডিগুলো, দুদকের কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলা হচ্ছে, এবং মজার হচ্ছে বিএনপির যে 31 দফা, সেখানে কিন্তু 9 নম্বর দফায় বিএনপি খুব স্পষ্ট করে বলেছে যে তারা এই জায়গায় নিয়োগ ইসে করবে, তারা একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করবে, যে পার্লামেন্টারি কমিটির মাধ্যমে তারা ভেটিং করবেন, এবং ভেটিং করে তারা এখানে যোগ্য লোককে নিয়োগ দিবেন। এইটা কিন্তু প্রস্তাব হিসেবে যথেষ্ট গ্রহণযোগ্য একটা প্রস্তাব। এটার যদিও কিছু লিমিটেশন থাকতে পারে, সেটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই সংস্কার প্রস্তাবের আলাপে সেটাও দেখলাম না। বিএনপি যদি সেইটাকে খুব ভালো মতো পুশ করতো, আমার ধারণা সেটা নিয়েও একটা আলাপ হতো। এবং এটা দরকার কেন, এই যে বডিগুলো, এই ওভারসাইট বডিগুলো, বিএনপি এখন মাঝে মধ্যে যে যুক্তি দেয় যে এক্সিকিউটিভকে দুর্বল করা হচ্ছে, দেখুন এগুলো তো এক্সিকিউটিভের পার্ট না, দুদক নির্বাহী বিভাগের অংশ না, হিউম্যান রাইটস কমিশন নির্বাহী বিভাগের অংশ না। এগুলোকে তৈরিই করা হয়েছে যাতে নির্বাহী বিভাগ তার কাজ করতে যেয়ে যদি সীমা লঙ্ঘন করে একটা সীমার মধ্যে নিয়ে আসা। তাহলে সেইটার অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি এক্সিকিউটিভের হাতেই রেখে দেন, তাহলে তো ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে। তাহলে তো আপনি তার স্বাধীনতা, যেটা স্বাধীনভাবে কাজ করা যেটা, সেটা তো আপনি নিশ্চিত করতে পারবেন না। এই সমস্যাগুলো তো থাকছে।
সো এইগুলোকে তো যদি আমরা সলভ না করতে পারি তাহলে হয়তো নির্বাচনের মাধ্যমে আমরা আবারও একটা সরকার পাবো। এমন হতেই পারে যে নির্বাচনটা আমরা 5 বছর পর পর হয়তো ফেয়ারনেস হয়তো আমরা সেটাও ইনশিওর করতে পারবো, কিন্তু বাকিগুলোর সময় এই যে প্রতি 5 বছরে ক্ষমতা যে কেন্দ্রীভূত হয়ে যেত একটা দলের হাতে, সেটা থেকে আমরা নিজেদেরকে কতখানি মুক্ত করতে পারবো এবং সেটা আবারও নতুন করে একটা ক্রাইসিসের জন্ম দেবে কিনা, সেই জায়গাটাতে আমরা কতটুকু মুক্ত হতে পারবো সেটার কোনো উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। সেই উত্তরটা আমি একটু হেলাল ভাইয়ের কাছে একটু জানতে চাবো। তার আগে আমি আবু রুশদ আপনার কাছে জানতে চাই, এই যে বিভাজনের রাজনীতির ফলে কি আসলে ফ্যাসিস্টরা একটা সুযোগ পেল কিনা, বা এই যে নির্বাচনের ব্যাপারে পরাশক্তিগুলোর ভূমিকা, বিশেষ করে ভারতের ভূমিকা কিছুটা নিউট্রাল করার জন্য বর্তমান সরকার কি কার্যকর ভূমিকা নিতে পেরেছে? আপনার যেই পরাজিত শক্তি বলেন আর যাই বলেন, তাদেরকে সুযোগ তো আমরাই করে দিচ্ছি। এখানে আমরা যা বসে আছি, ওনারা জামাতের লোক এখানে নেই বা হেফাজতের এখানে কেউ নেই, কিন্তু আপনি এই মানে গত 5 আগস্টের পরে 8 আগস্ট যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, তারপর থেকে আপনি লক্ষ্য করেন একটার পর একটা প্রতিটা দিন 24/7 এমন কোনো বিষয় নাই নিয়ে যে তা নিয়ে এই দেশে মানে অঘটন সৃষ্টি করা হয়নি। গত কয়েকদিনে কি হয়েছে আপনারা দেখেছেন, ছোটখাটো বিষয় নিয়ে মানে ধর্মীয় ব্যাপার বলেন, সেইটা বলেন সেটা বলেন, যেগুলো আমরা কোনোদিন চিন্তা করতে পারি না, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। দাবির পর দাবি, মানে এক একটা অসম্ভব জিনিসপত্র নিয়ে করা, মানে গন্ডগোল তৈরি করা হচ্ছে। তারপরে যে এই কথাগুলো উনি বলছিলেন, যে আবার উনিও বলছিলেন যে সংস্কার না হলে নির্বাচন হবে না, এগুলো একটা ব্যারিয়ার দেওয়ার কথা কিন্তু এসেছিল বিভিন্ন মহল থেকে। সেগুলো দিয়েও কিন্তু আপনার এই রাজনৈতিক প্রক্রিয়াকে প্রলম্বিত করা হয়েছে বা এগুলোর মধ্যে বিভিন্ন রকমের বিভেদ সৃষ্টি করা হয়েছে। এত বড় একটা ঘটনা যখন ঘটেছে 5ই আগস্টে এই আন্দোলনের পরে, বিশেষ করে এই 15-16 বছর যে গুমট পরিস্থিতি ছিল, যেখানে কোনো নির্বাচন বলতে কিছু ছিল না, মানবাধিকার বলতে কিছু ছিল না, মত প্রকাশের স্বাধীনতা বলতে কিছু ছিল না, তারপরে আপনার তো মানুষ কি চায়, বাংলাদেশ বা আমার একটা দেশের মানুষ কি চায়, যে আমি একটুখানি শান্তিতে থাকতে চাই। সেই শান্তিটা আপনি আমাকে বলেন যে গত এই একটা বছর কি মাথা কেউ শান্তিতে থাকতে পেরেছে কিনা? আপনি কোনো শহরে গ্রামে কেউ থাকতে পেরেছে কিনা? কেউ যদি যারা চাকরি করে, অফিসে যায়, যারা ব্যবসা করে, যারা অন্য লেখাপড়া করে, আপনি বলেন তারা কেউ শান্তিতে থাকতে পেরেছে কিনা? শুধুমাত্র ধরেন পরাজিত শক্তিকে দোষ দিলে তো চলবে না, ওরা তো সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে, আপনার শত্রুপক্ষ সবসময় বসে থাকবে। কারণ আপনি এই আমরা নিজেরাই সেই সুযোগগুলো করে দিচ্ছি। এই সুযোগগুলো করে দিলে আপনি কোনো পরাশক্তি, প্রতিবেশী, অমুক তমুক এগুলো বলে কোনো লাভ নেই, কারণ তারা তাদের কাজ করবে। আমাদেরকে কৌশলী হতে হবে যে আমরা সেগুলোকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারছি কিনা। আজকে আপনি দেখেন যে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র এসছে। যখন ডক্টর ইউনূস আসলেন, আচ্ছা ওনাকে বসানো হলো, তারপরে সাথে সাথে আপনি কি দেখলেন, হিজবুত তাহরীর মাঠে আপনার কালো পতাকা নিয়ে, আইসিসের কালো পতাকা নিয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, আপনি খিলাফা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাই এগুলোর জন্য তো এই আন্দোলনটা হয়নি। এখানে আন্দোলনে তো শুধুমাত্র যে ছাত্ররা ছিল তাও তো না, এই আন্দোলনের মধ্যে গৃহিণীরাও ছিল, এই আন্দোলনে যে শুধু হুজুররা ছিল বা নেকাবধারী মহিলারা ছিল তা তো না, এখানে আপনার একদম অন্যান্য শ্রেণীর মহিলারাও ছিল, জিন্সের প্যান্ট পরা মহিলারাও ছিল, আপনি এখানে হিজাবধারী মহিলারাও ছিল, সবাই ছিল। কিন্তু এমনভাবে এক এক দিকে নিয়ে যাওয়া হলো, আপনার কোন ইউনিভার্সিটিতে বসে কোন মেয়ে সিগারেট খায় সেগুলোকে বড় ইস্যু করা হলো, মাথা খারাপ করে দিচ্ছে। ইউটিউব থেকে এমন এমন জিনিস ছাড়া হচ্ছে প্রতিদিন যে আপনি কল্পনা করা যায় না, যে প্রতিটা দিন আজকে এই ঘটনা ঘটতেছে, আজকের মধ্যে কু হবে, কালকের মধ্যে ওখান থেকে সৈন্য বেরোচ্ছে, পরশুদিন ওখান থেকে ট্যাঙ্ক বেরোচ্ছে। আচ্ছা এ পর্যন্ত মানুষগুলা কি একবার দেখেছে, মিলিয়ে দেখেন যে তাদের কোনো একটা কথা কি সত্যে পরিণত হয়েছে, ঘটেছে কিনা? অমুককে সরাতে হবে, ও বেটা রয়ের এজেন্ট, এগুলা কি মানে আপনার যার কথা আপনি বলছেন তাদের প্রতিনিধি এখানে এসে বলে দিয়ে গেছে। আপনি কি এটা ধারণা করতে পারেন যে ওই সংস্থাটি মানে প্রতিবেশী দেশের সংস্থাটি, আপনারা তো এটা জানেন যে বাংলাদেশে হয়তো জীবিত যারা আছে তাতে আমার থেকে বেশি ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কেউ লেখেনি, বা ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে আমার থেকে বই বা লেখা কেউ লেখেনি বাংলাদেশে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি তাদের প্যাটার্ন জানি, ইন্টেলিজেন্স কি সেটা আমি জানি মোটামুটি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে ওরা যেভাবে মার খেয়েছে, ওদের এখানকার যে সিস্টেম বা ওদের যে অবকাঠামোগুলো ছিল সেটা যেভাবে এই যে এরা বা অন্যরা যেভাবে ভেঙে দিয়েছে, এটা অকল্পনীয়। এরকম ভাবে কোনো একটা বড় গোয়েন্দা সংস্থাকে তছনছ করে একমাত্র মনে হয় বাংলাদেশের এই মানুষরাই, ছাত্ররা বা এরাই পেরেছিল, আর কেউ পারেনি। তারপরে এত সহজে ওদের পক্ষে এখানে আবার এটাকে অর্গানাইজ করা এত সহজ না। আপনি এখন কি করছেন,
ওখান থেকে ইউটিউব থেকে কোনো জায়গার থেকে নাজিল হচ্ছে যে আপনি রয়ের এজেন্ট, এই কথা বলছেন রয়ের এজেন্ট, বিএনপি রয়ের এজেন্ট, তারেক রহমান রয়ের এজেন্ট, জামাত ইসলামের অমুকের রয়ের এজেন্ট, এনসিবির ও রয়ের এজেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর অমুকের রয়ের এজেন্ট, সবাই রয়ের এজেন্ট। তাহলে আপনি কি করবেন? এখানে পরাশক্তির দরকার কোথায়, প্রভাবের দরকার কোথায়? তবে আপনি যে ভারতের কথা বললেন, এখানে এইবার ভারতের থেকে বেশি প্রভাব হবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি যারা লক্ষ্য রাখে, বিশেষ করে যখন আমাদের দেশের পাশে বার্মা এক বাস্তবায়ন হচ্ছে মায়ানমার সীমান্তে, সেখানে এবং মার্কিন পলিসির একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এই দক্ষিণ এশিয়ায়। সেটা হচ্ছে ভারতের ব্যাপারে তাদের যে সফট কর্নারটা ছিল বা যে অ্যালাইনমেন্টটা ছিল, সেখান থেকে কিন্তু তারা সরে এসছে। এটা আপনারা সব জায়গায় দেখছেন। এটাকে সবচেয়ে আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে তাদের প্রভাবটা হয়তো বেশি থাকবে বা তাদের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং সেখান থেকে আপনি সরতে পারবেন না। আপনি যদি এই ভারতের বিষয়গুলোকে এদের সাথে মিলিয়ে ফেলেন, তাহলে আমাদের হিসাবে, রাজনৈতিক দলের হিসাব কিতাবে গোলমাল হয়ে যাবে। আপনি কোথায় কোথায় তাদেরকে সাম্রাজ্যবাদী বললে হবে না, তারা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র কখনো চীন বা রাশিয়ার থিওরি না, গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের থিওরি। সুতরাং আপনি একদিকে গণতন্ত্র চাবেন, আপনার এই আন্দোলনে বা এই শেখ হাসিনার যে শাসনের বিরুদ্ধে একমাত্র এই পশ্চিমা দেশগুলোই সরব ছিল, চীন, রাশিয়া, ইরান, ভারত 23 সালে ওই শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিল। তো সুতরাং এই জিনিসগুলা ইকুয়েশন বার্মায়ক যদি না বোঝেন, বিশেষ করে এরা যদি না বোঝে, আমরা তো বুড়ো হয়ে গেছি, এনারাও বুড়ো হয়ে গেছেন, বিএনপিও একটা বড় দল, তাদেরও বেশিরভাগ নেতা বুড়ো হয়ে গেছেন। তো এরা যদি না বোঝে, তাহলে আমরা আবার অন্য কিছুর মধ্যে পড়ে যাব। আমার এটা থাকবে যে সব সময় এটা করেছে, অমুক এটা করেছে, এই কথাগুলো বলবেন না। আমরা যে কাজগুলো করে দিয়ে এসেছি, বিশেষ করে এই যেমন ধরেন রয়ের যে কাজগুলা সম্পর্কিত দীর্ঘদিন পরিশ্রম করে ফ্যাকচুয়ালি যা করে দিয়ে এসেছি, এবং আমার মতো আরো 2-1 জন আছেন, এ সমস্ত খেলো কথাবার্তা বলে আপনারা করছেন কি, এই লোকগুলা করছে কি, সব জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে, খেলো করে দিচ্ছে। এখন এগুলোকে পরে আপনার ওরা যখন যদি কখনো অন্যভাবে কাজ করে, কিছু অরিজিনালি করে, তখন কিন্তু সেটাকে আপনি ধরতে পারবেন না। এখন ধরেন এই যে এই যে চিটাগাঙে হাটহাজারিতে যে সমস্যাটা হলো, আপনি বলে দিচ্ছেন এটা করছে, আপনি ওই যে একজনের লাশ তুলে পুড়িয়ে ফেললো বলে এটা করছে। ভাই, ওখানে তো সবকিছুর মধ্যে খুঁজলে হবে না, তো আপনার নিজের দোষটাকেও তো আপনাকে পরিশুদ্ধ করতে হবে। এখন এই যে প্রত্যেকটা একটা ব্রাইট আইডিয়া নিয়ে প্রতিটা দিন যদি একটা করে আপনি ইস্যু তৈরি করেন, আপনি যদি রাষ্ট্রের অর্গানগুলোকে কাজ করতে না দেন, আপনি পুলিশকেও সারাদিন কাজ করতে দিবেন না, আপনি আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেমেছে, তার প্রতি নির্দেশনা আছে সব থাকার সরকারের পক্ষ থেকে, আপনি সারা দিন আর্মিকে গালাগালি করবেন। আবার যদি যায়, তাহলে আর্মি গেলে কি হবে? আমি মার্শাল ডিউটি করেছি সেনাবাহিনীতে থাকতে 86 সালে, আমি যখন কমিশন পেয়েছি 85 সালে, তো তখন তো আমাদেরকে কি করে, হার্ড হিটিং এ যায় আর্মি। তা আপনি কোনটা চান? আপনি আর্মি যদি বলেন যে আর্মি কি মারপিট করবে, তাহলে ঠিক আছে, আপনি বলেন, আবার মারপিট করে বলে আমাকে মারছে কেন? তাহলে আপনি তো জিনিসগুলোকে মিলাতে পারছেন না। এখানে কি দরকার ছিল? সুস্থিরতা, এবং সুস্থিরতাটা বাংলাদেশের মানুষের মাথাটা ঠান্ডা হওয়া প্রয়োজন। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। মানুষকে একটু তো শান্তিতে থাকতে দিবে। সবারই দাবি দেওয়া আছে, ওনাদেরও দাবি দেওয়া আছে, এনাদেরও দাবি দেওয়া আছে। এই যে সংস্কার, এত সংস্কার নিয়ে যদি আমরা থাকি, তাহলে তো ভাই আমি সুস্থির থাকতে পারবো না। এই যে উনি পলিটিক্যাল সায়েন্সের কথা বলেন, আমার বাবাও পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন। আপনি যদি এত পলিটিক্যাল সায়েন্সের থিওরি দিতে থাকি, আপনি লক্ষ্য করেন, আমি একটা কথা বলি যে জেনারেল জিয়াউর রহমান যে নির্বাচন করেছিলেন, আপনি আমাকে বলেন এই 54 বছরে বাংলাদেশের সবচেয়ে দিক নির্দেশনাগুলো সবচেয়ে ভালো কে দিয়েছিলেন? বাংলাদেশের পররাষ্ট্রনীতি চেঞ্জ করেছেন, আপনার নিরাপত্তা নীতি চেঞ্জ করেছেন, বাংলাদেশকে অর্থনৈতিক ব্যবস্থাপনা চেঞ্জ করেছেন, যার উপরে আজকে দাঁড়িয়ে বাংলাদেশ গর্ব করে। গার্মেন্টস, শ্রমিক, এই যে রপ্তানি, মানব সম্পদ, জেনারেল জিয়াউর রহমানের অবদান। বাংলাদেশ সবচেয়ে ভালো চলেছে জেনারেল জিয়াউর রহমানের সময়। তো উনি যে নির্বাচন করেছেন, সেই নির্বাচনের কথাটা আপনার এখানে তালিকাভুক্ত নাই কেন? সেই নির্বাচনটাকে কেন ভালো বলা হচ্ছে না? প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ছিল বলে এই একটা হুজুগ তোলালো 91 সালে, না প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশে চলবে না, আমাদের একদম পাগল হয়ে গেল, সব সংসদীয় গণতন্ত্রে যেতে হবে। আচ্ছা, গেল কিছুদিন, মাথা ঠান্ডা হলো, তারপরে আবার না আমাকে এখন তত্ত্বাবধায়ক করতে হবে, আবার মাথা গরম হলো, মিসমার করে দেওয়া হলো, মানুষকে উলঙ্গ করে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। তারপরে আবার কি হলো? আচ্ছা, আবার গেল একটার পর একটা লগি বইটা অমুক তমুক চলতেছে। আবার মাঝে মাঝে আইডিয়া বেরোয়, না এই দেশে একদম শক্ত একদম ডিক্টেটর লাগবে, তাহলে সব লাঠি দিয়ে ঠিক করে ফেলতে হবে। উনি আমার থেকে ভালো বলতে পারবেন, গণতন্ত্র বা রাজনীতি একটা প্রবহমান প্রক্রিয়া, এটা অনেক দিন লাগে ঠিক হতে। আমেরিকাতে কত বছর লেগেছে, ব্রিটেনে কত বছর লেগেছে, ভারতেই আজকে কত বছর চলছে। তারপরে দেখেন তাদের ওখানে একটা সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা এসে বসে আছে এতদিন চলার পর।
এগুলো হয়, কিন্তু তার মধ্যে জিনিসগুলোকে মেনে নিতে হয়। শ্রীলঙ্কা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে চলছে না? শ্রীলঙ্কা মরে গেছে। আপনার ইন্দোনেশিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চলছে না, তার পাশে হচ্ছে মালয়েশিয়া। এক একটা দেশের এক এক রকম থাকে, কিন্তু আমরা করি কি একদম মাথাটা এটা না হলে হবে না, এটা না হলে হবে না। নো, ইট ইজ নট দ্যাট। আপনি তো সুযোগ দিচ্ছেন না কোনো কিছু। ঠিক এই জায়গাটা আমি জামাতের কাছে একটু জানতে চাই যে এই যে অনড় অবস্থান, এনসিপি কি খুব অনড় অবস্থানে রয়েছে? আমি যদি আরো একটু ক্লিয়ার করে বলি যে জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করবে না, এবং এটা ডিজাইনটাও খুব নিখুঁতভাবে করেছিলেন। জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতিতে জন্য সবাই একসাথে থাকতে পারে, বিভাজন তৈরি না হয়, সেই ব্যাপারে সঠিক পরিকল্পনা কি আপনারা করতে পেরেছেন? বা দেখুন, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে যখন আসলো প্রেসিডেন্সিয়াল থেকে, সেটা তো সম্ভবত 3 দলের যে রূপরেখা ছিল সেটার পরিপ্রেক্ষিতে সেটা ছিল না, যতটুকু আমি জানি। আচ্ছা, পরবর্তীতে বিএনপি ওটা 91 পরে এসে তারা ওটা সংসদীয় গণতন্ত্রে ফেরত যায়। আর আপনি যে প্রশ্নটি করছিলেন যে এখন তাহলে আমরা অনড় আছি কিনা, বা এখন ঐক্যের প্রক্রিয়াটা কি হবে, কিংবা এই সংস্কার থেকে সামনে এগিয়ে যাওয়ার পথটা কি হবে, আসলে এখন যে অবস্থানে এসে দাঁড়িয়েছি আমরা। দেখুন, একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ওই সময় ঐক্যের জায়গাটা যদি না থাকতো, সবগুলো দল কিন্তু তখন নিজেদের পরিচয়টাকে পেছনে ফেলে রেখে কিন্তু গণ অভ্যুত্থানে সামিল হয়েছিল সবাই। সেই জায়গাটায় আমি মনে করি যে এখনো উচিত সব দলকে কিছু কিছু জায়গায় ছাড় দেয়া উচিত। সংস্কারের প্রশ্নে যদি আমি আবারও আসি, ভাই যে কথাটি বলছেন সংস্কার করে মাথা নষ্ট করে ফেলা, সংস্কার করে মাথা নষ্ট করে ফেলা শুধু সংস্কার না, অনেক ইস্যু সামনে নিয়ে আসা মানে যদি বলছি আর কি। হ্যাঁ, সেটাই যে সংস্কারটা, দেখুন এটা হচ্ছে আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা যেটা বলি যে 24 আমাদের সামনে একটা সুযোগ এনে দিয়েছে, যদি আমরা এটা না করতে পারি যেটা হবে হয়তো আবার 15-20 বছর পর এরকম আবার একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে আমরা হয়তো যাব। কিন্তু আমরা তো ওই জায়গাটায় যেতে চাই না। আমাদের কথাটা ঠিক ওই জায়গাটায়। দেখেন, 91-এ আমরা 90-এ রক্ত দিয়ে 91-এ গণতান্ত্রিক ধারায় আসলাম, 96 আবার সে আন্দোলন একের পর এক আবার গেল, 5 সালে আন্দোলন, তারপর গেল, এরপর তো আমরা কোনো ইয়েতেই দেখলাম না, 15 বছরে ফেসিবাদের মধ্যে ঢুকে গেলাম। তো আমরা কি এভাবেই চলতে থাকবো? এটা ছিল আমাদের প্রশ্ন। আমাদের জায়গা থেকে সংস্কার নিয়ে আমরা যখন কথা বলেছি, আমাদের প্রশ্ন ছিল ওই জায়গায় আমরা কি এই জায়গাটায় চলতে থাকবো? ধর এখন বিএনপি একটা নির্বাচন হলো, বা যেই ক্ষমতায় আসলো সে আবার ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবে, আবার মানবাধিকার লঙ্ঘন করবে, আবার গুম খুন করবে, তারপরে আবার জনগণ রাস্তায় নামবে প্রতি 10 বছর, 15 বছর, 5 বছর পর। কোন সংস্কার করে কি এই গুম খুন মানে রোধ করতে পারবেন? শেখ হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলে, চেক এন্ড ব্যালেন্স, দেখেন চেক এন্ড ব্যালেন্স কোথাও কি ছিল যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হবে, বা সংবিধান মেনে কি উনি ফ্যাসিস্ট হয়েছে? দেখেন, এই প্রশ্নটাই হচ্ছে একটা খুব ভুল প্রশ্ন। সংবিধানের কোথাও সে ফ্যাসিস্ট হবে কিনা সেটা লেখা ছিল না, কিন্তু সে ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা দরকার ছিল তার সবকিছু সংবিধানে আছে। সবকিছু সংবিধানে আছে। আমি আপনাকে ধরে ধরে বলতে পারবো, একজন প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা, অকল্পনীয় ক্ষমতা, এই বাংলাদেশের উনি মানে যদি বলা হয় যে সবচেয়ে ক্ষমতাধর, ওনার মতন বাংলাদেশ অদ্বিতীয় কেউ নেই। ওনার কথায় সব কিছু হয়ে যায়। হ্যাঁ, ওনাকে আটকানোর মতন, ওনাকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে রাখার মতন কেউ নাই এখানে। সো ওনাকে ফেসিস্ট হওয়ার মতন যা যা দরকার সব কিছু সংবিধানে আছে। আমরা সেই জায়গাটা পরিবর্তনের কথা বলেছিলাম, আমরা সেই জায়গাটায় চেক এন্ড ব্যালেন্স আনার কথা বলেছিলাম। তো আমি এখনো মনে করি সকল দল যদি এখানে ছাড় দেয় তার নিজ নিজ অবস্থান থেকে, রাষ্ট্রটাকে সামনে রেখে যদি কেউ চিন্তা করে, এবং এই যে একটা গণতান্ত্রিক ধারায় যাতে আমরা যেতে পারি 5 বছর পর পর। আপনি যে নির্বাচনগুলোর কথা বলছিলেন, সেই নির্বাচনগুলোতে আপনি যদি দেখেন একটাই সমস্যা আমাদের এখানে। সমস্যাটা কি? এটা হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় নাই আমাদের এখানে। মূল সমস্যাটা ওই জায়গাটায়। আরেকটা কথা, সংবিধান সংশোধনের কথা বারবার আসে। বাংলাদেশে এই যে 17টা সংশোধনী হলো, এতগুলো সংশোধনী, আপনি দেখান তো এই একটা বা দুটা সংশোধনী ছাড়া প্রত্যেকটা সংশোধনী কিন্তু পাওয়ার রিলেটেড। ক্ষমতা কিভাবে কেন্দ্রীভূত করা যাবে, নিজের ক্ষমতাকে কিভাবে আঁকড়ে ধরে রাখা যাবে, এই রিলেটেড। এখানে সাধারণ মানুষের একটা সংশোধনী তো আপনি দেখবেন না যে একটা মৌলিক অধিকার নিয়ে কোনো কথা বলা হয়েছে, মানুষের 2টা মৌলিক অধিকার বাড়ানো যায় নাকি এটা নিয়ে কোনো কথা বলা হয়েছে। কিভাবে ক্ষমতাটাকে আটকে রাখা যাবে এটা নিয়ে বারবার কিন্তু দলগুলোকে মেকানিজম করেছে। তো আমরা ওই জায়গাটায় বলছিলাম যে আমরা এমন একটা সুস্থ ধারায় ফিরতে চাই, যে ধারায় দেখেন এনসিপি কয় আসন পাবে কিংবা কি করবে না করবে সেগুলো অনেক পরের ব্যাপার, কিন্তু যারাই এই রাজনীতিতে থাকবে একটা সুস্থ স্বাভাবিক ধারা যেন থাকে, এবং প্রতি 5 বছর পর পর একটা যেন ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হয়, এখানে যেন মানুষ কথা বলতে পারে। গুম খুনের কিংবা এই যে গত 15 বছর যে ভীতিকর অবস্থা, আমরা তখন কথা বলতে পারছি, তাই না? এটাই তো অনেক বড় একটা জায়গা। বলা যায় না, সবসময় বলতে পারছি, আমার তো মনে হয় বলতে পারছি, কারণ এখন তো সরকারের বিরুদ্ধে কথা বলা যায়। সরকার বরঞ্চ সেটাকে এসে তখন সরকার করে যে কি জনগণের চাপে সরকার পোস্ট ডিলিট করে,
হ্যাঁ, এরকম জিনিস তো আমরা দেখছি, এটা তো পরিবর্তন হয়েছে, এরকম যেন আমরা সামনেও দেখতে পাই। এই জন্যই আমরা আমাদের সংস্কারের কথা বলছি। আপনি যেই একটা প্রশ্ন আছে আমার, ইন্টারফেয়ার করার জন্য দুঃখিত। না না, বলুন। আপনি বলেছিলেন প্রথমে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে, এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই, আমরা আগের প্রজন্ম আপনারা পরের প্রজন্ম, ঠিক আছে। বাংলাদেশে 8 কোটি উপরে বেশি হচ্ছে মানুষ অ্যাক্টিভলি প্রতিদিন আপনার ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে 4.5 কোটি হচ্ছে আপনাদের বয়সী বা আপনাদের থেকে কম, আমরা না, আমরা আপনাদের থেকে কম। আমি যেটা লক্ষ্য করছি যে এই পরিমাণ অশ্লীলতা, এই পরিমাণ মানে এই যে এক একটা মানে আক্রমণাত্মক জিনিসপত্র, আপনি মেয়েদের প্রতি যে আপনার ভয়াবহ এক একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এটাকে আপনি কি বলেন, স্লাট শেমিং বলেন বা যাই বলেন, এগুলো করা হচ্ছে, এগুলো আমরা আগে কখনো দেখিনি। আমি পৃথিবীরও কোথায় এগুলো দেখি না। যেমন যেই ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়েকে গণধর্ষণের হুমকি দেওয়া হলো, এটা যদি কোনো দেশে করা হতো, এমনকি একটা অটোক্রেটিক দেশ চায়নাতেও, তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হতো, রাষ্ট্র সর্বোচ্চ জায়গায় তার বিচার করত। তাকে সর্বোচ্চ কি 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং এটা নিয়ে আবার দেখা গেছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আমি নাম বলতে চাই না, তারা এটাকে আবার মানে এমনভাবে ওই সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিস্টরা ওন করছে, বিভিন্ন কথাবার্তা বলছে, এই জিনিসগুলোকে কিন্তু আপনারা লক্ষ্য করছেন না। এতে কি হচ্ছে, অস্থিরতা মারাত্মক আকার ধারণ করছে। যেমন আমি যদিও দেশ থেকে বাইরে চলে গেছি, কিন্তু আমি যেই পরিমাণ লিখতাম, এখনো আমাকে যে পরিমাণ লেখার জন্য বলা হয় আমি লিখছি না। তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিসের জন্য। আমার যে আদর্শটা আছে সেই আদর্শ আমি লিখতে পারছি না। আমি কথা বলবো, আমি এবার যখন এসছি বাংলাদেশে গত কয়েকদিন আগে, আসার আগে আমার স্ত্রী আমাকে বলেছেন এবার গিয়ে টক শোতে যাবে না, নিজেকে আর অপমানিত করবে না। তার কারণ আমার বয়স এখন 60, আমার বড় সন্তানের বয়স 28.5। 23-22 বছরের ছেলেরা এসে যখন আমাকে তুই বলে, তুই কি জানোস, আমি যেই বিষয়ে বাংলাদেশে বিশেষজ্ঞ দাবি করতে পারি, সেখানে বলে তুই কি জানোস, তখন সেগুলোকে আপনি কি দেখবেন? এগুলো আপনারা কিছুই করেননি। এবং না, আপনারা এগুলোর জন্য কিছু করেননি, আমি লক্ষ্য করছি। এনারাও কিছু করেন নাই, আমি শুধু আপনার কথা বলছি। না, আমি আপনাকে এনাদের দলও এটা কিছু করে নাই, যে ওনাদেরও যে ছেলেপেলেরা সাথে আমি সাপ্লিমেন্ট দেই, আমি আমার কথা এই যে করা হচ্ছে, যে এই করাগুলোর জন্য যে অস্থিরতা যাচ্ছে, এই যে ইউটিউবের মাধ্যমে যে অস্থিরতাটা সৃষ্টি করা হচ্ছে, এআই এর মাধ্যমে করা হচ্ছে। এবং ধরেন আজকে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের কিছু লোকজন বা যেসব জায়গায় আছে বসে আছেন, তারা আমার বন্ধু বান্ধব, তারা আমাকে যে সমস্ত জিনিসগুলো বলেন সেগুলো বিশ্বাস আমি হতবাক হয়ে যাই যে এরকম ভাবে তো চলতে পারে না। আপনি পরিবর্তন আনবেন, সবকিছু ঠিক করবেন, আপনি সংস্কারের কথা বলছেন, যেটা কথা বলছেন আমরা তো শ্রদ্ধা করি। আমি তো এটা এখানেও এসে অনেকবার বলেছি যে আমরা যেটা করতে পারিনি বাচ্চাগুলো সেগুলো করেছে, উই শুড বি অ্যাশেমড অফ। কিন্তু নাও আপনারা আপনাদের মর্যাদা কতটুকু রাখছেন। এই জায়গাটায় রাজনীতির মাঠে শব্দের ব্যাপারে আমি একটু কথা বলেছিল, আমি জাস্ট একটু শেষ করে দিই 10 সেকেন্ড। সেটা হচ্ছে, দেখেন আমরা এই ধরেন এই গত যে ডাকসু ইলেকশনটা হচ্ছে এখন, এই ইলেকশন নিয়ে যখন আমরা আমাদের যে প্রচারণায় নেমেছি, সেখানে আমাদের পোস্টগুলোকে হাহা রিয়েক্ট দিয়ে একদম ভরে ফেলা হচ্ছে। এটার যে ভুক্তভোগী কিন্তু আমরা নিজেরাও। সেক্ষেত্রে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে অনেকবার আমরা বলার চেষ্টা করেছি, দেখেন এআই নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি পলিসি হয়ে গেছে, আইন হয়ে গেছে, আমরা এখানে এখনও পিছিয়ে আছি। এবং এই এআই এর মাধ্যমে যে ভিডিওগুলো ক্রিয়েট করা হচ্ছে, ভিডিওর মাধ্যমে কিন্তু রাজনীতিবিদদের যে চরিত্রহানি করা হচ্ছে, এটা কিন্তু সামনে আরও বাড়বে নির্বাচন নিয়ে। এখানে আমার মনে হয় যে সরকারকে ওখানে খুবই মনোযোগী হতে হবে এই জায়গায়। নির্বাচন কমিশন আমি একটু ফিলার এই যে নুরু যিনি আহত হলেন সেদিন মারলেন, সাথে সাথেই সবাই ঝাঁপিয়ে পড়লো যেটা আর্মি এবং পুলিশ তাকে শেষ করে দিয়েছে। বিশেষ করে আর্মির প্রতি বিদেশ থেকে ইউটিউব থেকে একদম লাফিয়ে পড়লো। ঠিক আছে, এটা তো স্বীকার করছেন যে লাফিয়ে পড়েছে। এমন একটা অবস্থা যে এখানে একদম ওই অফিসার এসছে, সে অফিসার এসছে। এই ঘটনাটার 1 কি 2 দিন আগে যে একজন বিশেষ ব্যক্তি যে এরকম ইউটিউবে খুব ইনফ্লুয়েন্সার, সে কি বলেছিল, বিকাশ চান্দা নুরেন্দ্র রায় অপেক্ষা করো, কামিং সুন। সেখানে তার আরেকজন কমেন্ট করছেন, ভাই শালারে জয় বাংলা করে ছেড়ে দিতে হবে আগামী 24 ঘন্টা। কেউ কি আপনারা প্রতিবাদ করেছেন? তখন আপনারা বলেননি কেন যে না এগুলো এরা করেনি, এরাও করতে পারে? এটা নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি। এই যে অনলাইনে বট বাহিনী নিয়ে কিন্তু আমরা প্রথম কথা বলেছি না, এই জিনিসগুলো আপনাদের আমাদের যে ডাকসুর যিনি আমাদের ক্যান্ডিডেট আছেন বিবেকেন, তিনি কিন্তু অনলাইনে স্বীকার করেছেন যে এই বট বাহিনীর যে আক্রমণের শিকার, সে নিজেই বলছেন। আমি এই দুটো উদাহরণ দিলাম যে আপনাদের উচিত ছিল, আপনারা আমরা প্রথম থেকে এটার বিরুদ্ধে সক্রিয় আছি আগে আনা। কিন্তু ভাই আপনি তো অনলাইনের এই আক্রমণাত্মক ভাষার কথা, অফলাইনেও তো আমরা আক্রমণাত্মক ভাষা পাই। আমি একটু অধ্যক্ষ আসিফ আপনার কাছে একটু জানতে চাই যে রাজনীতিতে বিরোধী মত থাকতেই হবে, কিন্তু যেভাবে আক্রমণাত্মক ভাষার ব্যবহার হচ্ছে এইটা কি আসলে কাঙ্ক্ষিত ছিল?
না, এটা তো মোটো কাঙ্ক্ষিত কোনো ব্যাপার ছিল না। এটা যেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি যে পলিটিক্সের যে কনফ্রন্টেশনাল যেই ধাপটা, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আরো নোংরা সাথে চলে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে পরস্পরকে গালিগালাজ করা বা ইসে করাটা, এটা যে শুধুমাত্র যারা সমর্থক তাদের মধ্যে সীমাবদ্ধ থাকছে তা না, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকেও আমরা দেখছি হচ্ছে গিয়ে এই একই ভাষায় এই জায়গাটা চলে যেতে। আমি একটু জাস্ট আপনার ওই কথা থেকে শুরু করি। দেখুন, সোশ্যাল মিডিয়ার যে সমস্যাটার কথা আপনি বললেন, এটা যে শুধু বাংলাদেশের সমস্যা, দ্যাটস নট, এটা সারা বিশ্বে, এটা সারা বিশ্বের সমস্যা। আপনি যে বললেন যে অন্য দেশে হলে এটা তো, সেটা আমাদের এখানে সবচেয়ে বেশি, আমি শেষ করি, সেটা আসলে হয় না সব জায়গায়। আপনি হচ্ছে গিয়ে ফেসবুকে ট্রাম্পের বা ইসের যে কোনো একটা যান, নিচের কমেন্টগুলো দেখেন, সেই কমেন্টগুলোর জন্য, কারণ ওইখানে ফ্রিডম অফ স্পিচ হ্যান ত্যান বহু কিছু নিয়ে বহু ঝামেলা আছে, সব জায়গায় এটা হয় না। এইটা একটা সোশ্যাল মিডিয়ার একটা চ্যালেঞ্জ, এটা আমাদের অ্যাড্রেস করতে হবে। এই চ্যালেঞ্জটা যেটা সবচেয়ে বড় বিপদটা যেটা করে, যে যেমন সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, আমি সোশ্যাল মিডিয়া থেকে তারপরে আপনার অফলাইনের ব্যাপারটা আসছি, যেটা হয় যে আপনি একটা নির্দিষ্ট মতামতকে ফলো করেন, আপনি লাইক, আপনার ফ্রেন্ড হচ্ছে এরা। সো আপনি যেটা করেন, আপনার নিউজ ফিডে সবসময় ওই লোকের বক্তব্যই চলে আসে, ওইটাই সে আসে, যার ফলে আপনার কাছে মনে হয় যে পুরো বিশ্বটাই এইরকমই হচ্ছে। বাইরে যে বিপরীত একটা মতামত আছে, সেটা আপনি জানেনও না, সেটা আপনি গ্রহণ করেন না। সো আপনি যখন এটাকে আমরা কনফার্মেশন বায়াস, এই কনফার্মেশন সেটা যখন হয় না, তখন আপনি যখন বিরুদ্ধ মতকে দেখেন, তখন হচ্ছে কি সেটাকে আপনার শত্রু মনে হয়, এবং আপনাকে খুব ইজিলি ওই আস ভার্সেস দেম, যে আমার এই সমস্যার পেছনে দায়ী হচ্ছে ওই লোকগুলা। এইটা সোশ্যাল মিডিয়াতে আছে। এখন সেইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, কোন লিগ্যাল প্রসেসে করব, কোন ওয়েতে হচ্ছে কি এটাকে আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবো, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু বিপদ যেটা হচ্ছে অফলাইনে যখন এটা হচ্ছে, আমরা যেটা বলি, এটা যেটা হয় যে এটা না আবার কতগুলো ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথম পর্যায়ে আপনি দেখবেন শুধুমাত্র অপমান করা হয়, আপনি হচ্ছে গিয়ে কাউকে একটা এসে গালি দিচ্ছেন কোনো একটাকে, এই ধরনের। তারপরে চলে যায় হচ্ছে কনস্পিরেসি থিওরিতে, যেটা বললেন যে অমুক রয়ের এজেন্ট, এটা কিন্তু তখন আর এটা পলিটিক্যাল ডিসকাশনের জায়গায় চলে আসছে। আপনি যখন কোনো একজন রাজনৈতিক নেতা ভাষণ দিতে যাচ্ছেন, আপনি সরাসরি একজনকে হচ্ছে গিয়ে রয়ের এজেন্ট বলছেন, এইটা ওই কনফ্রন্টেশনটাকে আরো বাড়াচ্ছে, আরো নোংরা করছে। এবং এটা সবচেয়ে বড় বিপদ যেটা হচ্ছে কি জানেন, আপনার কিন্তু কোনো প্রমাণ দিতে হয় না, আপনি যার নামে যা ইচ্ছা তাই বলতে পারেন। আপনার হচ্ছে গিয়ে আপনি কেন বলছেন এটা কোনো প্রমাণ আপনাকে দিতে হবে না, যার উদ্দেশ্যে বলছেন তাকে আবার ডিফেন্ড করতে হবে যে কেন আমি রয়ের এজেন্ট না। এইটা ওই নোংরামিটা শুধু যে বাড়াচ্ছে তা না, কনফ্রন্টেশনটাও বাড়াচ্ছে। এবং এর পরবর্তী লেভেলে আপনি যেটা করেন যে ওই লোকটাকে কাইন্ড অফ আপনি হচ্ছে গিয়ে তাকে যাতে অন্য কেউ আঘাত করতে পারে সেরকম একটা জায়গায় নিয়ে যান, যে আপনি যদি কনস্পিরেসি থিওরি হয় এই লোকটা এটার জন্য দায়ী, তাহলে এই লোকটাকে ধ্বংস করা কাইন্ড অফ আপনি হচ্ছে গিয়ে এটাকে গ্রহণযোগ্য করে ফেলতেছেন। তো আপনার বিরোধী দলের যে লোকগুলা, তারা হচ্ছে গিয়ে তাকে অ্যাটাক করতে আগ্রহী হয়ে যাচ্ছে। এই যে এটা কিন্তু ভয়াবহ লেভেলে বাড়ছে। আমি যেটা বললাম, আমার কাছে বিপদ যে শুধুমাত্র সমর্থকদের বলা, ওই যে রাতে আপনি শুনেছেন যে ছেলেরা 1 2 3 4 বলে হচ্ছে কি যে স্লোগানগুলো দিয়ে যাচ্ছে, এটাকে না আমরা নর্মালাইজ করে ফেলছি। এবং নর্মালাইজ করার একটা পর্যায়ে সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দরাও এমন অনেকগুলো কথাবার্তা বলা শুরু করছেন, যেগুলো হচ্ছে গিয়ে এই ন্যাস্টিনেসটাকে বাড়ায় দিচ্ছে। এবং এটার পরিণতিটা আসলে খুব খারাপ দিকেই যাবে বলে মনে হয়। হেলাল ভাই, আপনার কাছে আমি একটু বলি, প্রশ্নটা একটু পড়েন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভিসি এবং প্রভিসির সামনে, শিক্ষকদের সামনে ওই যে 1 2 3 4 অমুকের তমুক করি, তখন ভিসি প্রভিসি শিক্ষকরা নীরব থাকে, তখন আমাদের লজ্জায় হেঁট হয়ে যায় যে এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তাম। এই প্রশাসনের তখনই পদত্যাগ করা উচিত ছিল। তারপরে এই প্রশাসনের সামনে যখন একজন কর্মচারী, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে যখন একজন কর্মচারী একজন ছাত্রীকে আপনার লাঞ্ছিত করে, এবং কর্মচারীকে যখন গ্রেফতার করায়, শিক্ষকরা পার্সু করে থানায় তাকে ছাড়িয়ে নেবার জন্য, আবার একটি ছাত্র সংগঠন দেখি তাদেরকে ফুলের মালা দেয়, শিক্ষকরা পার্সু করে, মানে ভিসি প্রক্টর, আমি শিক্ষক প্রক্টর, না প্রক্টরিয়াল বডি কি শিক্ষক না? ওরা তো ওরাকে ছাড়াই আনার জন্য পার্সু করে থানায়। আপনার একটা তথ্য, আমার কাছে তথ্য আছে, দুজনের কাছে দুই রকম তথ্য। আমরা যেটা জানি, প্রক্টরিয়াল বডি রমনা থানায় বা শাহবাগ থানায় আপনার তাকে ছাড়িয়ে এনেছে, আর একটা সংগঠন তাকে ফুলের মাল। এ ব্যাপারে কোনো আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কিছু না। এই যে ভাই যেটা বললেন, নুসরত ভাই যেটা বললেন, যে আপনি একটা ছেলে যে বললো যে ওই যে ফরাদের ওই যে ছাত্রলীগ করতে, অতএব সে নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারবে না, এই রিটটা হলো, তখন ওই যে মেয়েটা রিট করলো তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কথা বললো?
তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি বায়াসড হয়ে গেল। তার বিরুদ্ধে ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, 6 মাসের বহিষ্কার করেছে। গণধর্ষণের হুমকি দেওয়া হ্যাঁ, এটার প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্ক পরের দিনই আপনার হচ্ছে কি আমরা প্রশাসনটা কি করলো? আমরা তো প্রশাসনের কাছে আপনি বলছেন শিক্ষক প্রশাসনটা কি করলো আপনার? আর আপনি যে বলছেন যে সোশ্যাল মিডিয়া এখন অসভ্য অসুস্থ সংস্কৃতির কথা আজকে যে বলছেন, এই অসভ্য অসুস্থ সংস্কৃতি কখন শুরু হয়েছে? 1/11-এর পর থেকে শুরু হয়েছে অসভ্য অসুস্থ সংস্কৃতি, মানুষকে মেলাইন করা, মানুষের বিরুদ্ধে আজে বাজে কথা বলা। আপনার মনে আছে যে তখন বিভিন্ন নেতাদেরকে গ্রেফতার করে সেই রগে উপন্যাসের মতো আপনার সম্পাদকীয় লেখা হতো, পত্রিকায় লেখা হতো, আপনার ডেইলি স্টারের মাহফুজা নাম তার জন্য ক্ষমাও চেয়েছে, তাই না? এই অসভ্য অসুস্থ সংস্কৃতি এই শুরু হয়েছে তখন 1/11-এর পর থেকে। এই জন্য আমি বলছি যে 2008 সালের নির্বাচনের ফলে আমাদের দেশের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে এবং অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করা হয়েছে। এবং এই অসভ্য অসুস্থ সংস্কৃতি শুরু হয়েছে 1/11-এর পর থেকেই। এই সোশ্যাল মিডিয়া তখন তো সোশ্যাল মিডিয়া বন্ধ করতে হবে পত্র পত্রিকার মাধ্যমে। এখন যদি আপনি আপনার সামনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হয় অমুকের তমুক করে ছাত্রদলকে উদ্দেশ্য করে ভিসির সামনে বলছে চ ব স দিয়ে কথা, সেখানে কোনো আপনার কোনো প্রক্টোরিয়াল বডি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয় না, তাহলে এটা আপনি কিভাবে বন্ধ করবেন? আমি একটু রুশ ভাই, আমার সময় একেবারেই শেষ দিকে। আমি যদি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য আমি কোট করি, উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবনতি হয়েছে, তা ঠিক করার চেষ্টা চলছে, জনগণ নির্বাচনমুখী হলে সব সমস্যার সমাধান হবে। এর সাথে আপনি রাজবাড়ির ঘটনাটা জানেন যে পীরের মানে তার মরদেহে উঠিয়ে পুড়িয়ে ফেলা হলো। এই ধরনের ঘটনা বিদেশে কি আসলে আমাদের খুব নেতিবাচক একটা প্রভাব ফেলে কিনা? বাংলাদেশ তো সবসময় একটা ভালনারেবল পজিশনে থাকে, তার কারণ আমরা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশকে সবসময় সতর্কতার সাথে চলতে হয়। তুরস্ককে চলতে হয়, মালয়েশিয়াকেও চলতে হয়, ইন্দোনেশিয়াকেও চলতে হয়, সব দেশকে চলতে হয়, পাকিস্তানকেও চলতে হয়। যে আপনার যতই সামরিক শক্তি থাকুক, যতই অর্থনৈতিক শক্তি থাকুক, বাংলাদেশ তো আরও ভালনারেবল পজিশনে আছে। তা আমরা কি এগুলো দিকে আমাদের সতর্ক থাকা উচিত ছিল না? এই যে আমি যেটা আগে বললাম যে আমরা উনিও যেটা বলছিলেন যে আমাদেরকে নজর দেওয়া দরকার ছিল সংস্কার, বিচার, এই সমস্ত জিনিসগুলো, সেটা নিয়ে আমরা কি করেছি? সমস্ত কিছু নিয়ে গেছি অন্য এই সমস্ত বিষয়ে, মানে উগ্রবাদী কতগুলো বিষয়ের দিকে। এটা যখন বলবো আবার বলবে না এটা তো তুমি আবিষ্কার করছো। না, আবিষ্কার সবাই দেখছে। এই রাজবাড়ির ঘটনা তো এটা তো কোনো মানে বিষয়, এটা আপনি সবাই দেখেছে। এটা তো আমি চিন্তাও করতে পারি না যে এটা হতে পারে, হচ্ছে তো। এখন এই জিনিসগুলো তো এগুলো তো অ্যাগ্রাভেট যদি করে, আপনি অলরেডি ধরেন বিশ্ব মিডিয়া, নিউ ইয়র্ক টাইমসে, ওয়াশিংটন পোস্টে, যে জাপানের পত্রিকায়, এবং এগুলো নিয়ে আসলে আবার কি হচ্ছে, আপনি বাংলাদেশে যখন এরকম একটা ঘটনা ঘটছে, আপনি সুযোগ করে দিচ্ছেন ভারতীয় মিডিয়াকে, ভারতীয় সরকারকে, যে এটাকে ব্যবহার করে এদেরকে মেলাইন করার জন্য। এখন আমি যদি আপনার কাছে শুনতে চাই যে আপনারা বিচার সংস্কার নিয়ে অনেক কথা বলছেন, এই মব জাস্টিস বা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের পদক্ষেপটা খুব বেশি জোরালো কি আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই মব জাস্টিসের সাথে কিন্তু এনসিপির নামও আসলে অনেক জায়গায় জড়িত হয়ে যায়। এনসিপির নাম অনেক জায়গায় জড়িত হয়ে যায়, আমি জানি না কোন জায়গায় উদাহরণ দিচ্ছেন আপনি, কিন্তু এই মব নিয়ে কথা আমরাই প্রথম বলেছি। আমরা যখন এটা বলা শুরু করেছি তখন যে অ্যাটাকগুলো আমাদের অনলাইনে আসছে, তারপরে কিন্তু এই অ্যাটাকগুলো আমাদের উপরে চলে এসেছে। এবং আমরা বারবারই বলে আসছি যে মব যেটা হচ্ছে, এবং আমাদের অনেকে নেতৃবৃন্দ যখন এসব নিয়ে কথা বলেছে, তাদের বিরুদ্ধেও একইভাবে একই কায়দায় অনলাইনে কিন্তু তাদের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ, তো আমরা এটাকে অবশ্যই আমরা এই জায়গাটায় যে বারবার তো একই কথা চলে আসে, সরকার আসলে প্রশাসন আসলে এই জায়গাটায় কি করেছে? ভাই প্রশাসনের কথা বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু আপনি দেশের সামগ্রিক প্রশাসনের কথা বলেন, তারা আসলে কি করছে? এই যে আমরা যদি দেখি এই মবের কথা শুধু না, যে প্রশ্ন আসলে সবারই। আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।